যে মানুষগুলো এটা নিয়ে বলেছে সেই মানুষগুলোর মস্তিষ্ক, তাদের ফ্যামিলি, তাদের শিক্ষা কোন পর্যায়ে পৌঁছে গেলে যে তারা এই টাইপের কমেন্ট তারা এখানে করতে পারে। সব কিছু নিয়ে মানুষ মজা করতে পারে না, ওই রাইটস তাদের নাই। যেটা করে ফেলেছি সেটা নিয়ে আমি যত কিছুই বলি না কেন সেটা কোনো দিন ফিরে আসবে না। আফসোস করি, সেটা নিয়ে রিগ্রেট করি, যাই করি না কেন এটা আসলে আমি চেঞ্জ করতে পারবো না। তাড়াহুড়া না, আচ্ছা আসছে মানে লাফ দিয়ে সিনেমার মধ্যে পড়ে গেলাম, সেই ব্যাপারটা কখনো কাজ করে না। যে হ্যাঁ আসছে, ওকে লেটস সি। আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী, এবং তারা না যখন একজন বলা শুরু করে না আরেকজন আর 10 জন না জেনেই বলবে, তারা জানেও না কি হয়েছে। একজন মানুষ যদি ওই বেস্ট ফ্রেন্ডটা থাকে না, লাইফে না আর কিচ্ছু প্রয়োজন হয় না, না কোনো বন্ধু, না কোনো মানে এক্সট্রা কোনো কিচ্ছু লাগে না। একটা প্রপার মানুষ খুব দরকার, এবং ওই মানুষটা না দিন শেষে আসলেই আমার থাকবে। আমার নাম সুন্দরী, 17 বছরে 99টা বিয়া দিছি, একটা কম সেঞ্চুরি। তার নামেই আছে ফুলের মৃদু সুবাস। তার অভিনয় যাত্রা শুরু হয় লাইট ক্যামেরা অ্যাকশনের আহ্বানে। তারপর থেকে তিনি যেন লিখে চলেছেন, এটা আমাদেরই গল্প, আমাদের মতো দর্শকদের ভালোবাসা, আমাদের না বলা অনুভূতির গল্প। কখনো তিনি পর্দায় হয়ে ওঠেন সুন্দরী, কখনো তিনি এমন একটি অনুভূতি যাকে আমরা বলি ভুলো না আমায়। কারণ তাকে সত্যি ভোলা যায় না। তার অভিনীত প্রতিটি চরিত্র যেন এক একটা উড়াল পাখি, যে উড়ে যায় সীমার বাইরে, কিন্তু ঠিকই এসে বসে দর্শকের হৃদয়ের খুব কাছাকাছি। প্রায় 400-র বেশি নাটকে তার অভিনয়, যার মধ্যে 100-টিরও বেশি নাটক ছুঁয়েছে 10 মিলিয়নের মাইল ফলক। তিনি শুধু জনপ্রিয় নন, তিনি এক অনুভূতি। তিনি শুধু সুন্দরী নন, তিনি এক গল্প। ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আজকের পডকাস্টে জীবনের সেই গল্পগুলো শেয়ার করতে এসেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী, উদ্যোক্তা কেয়া পায়েল। তাই তো বলি, ফুলের সুবাস কেন চারিদিকে। এত দারুণভাবে আমাকে আপনি বললেন, আমার মন ছুঁয়ে গেল ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংকস টু ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে। মানে আমার খুব ভালো লাগছে, দর্শকদের একজন প্রিয় মানুষ এসেছে আমার সামনে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি স্পেশালি আপনাকে বলছিলাম যে ভাই আমি এই শোটা খুব পছন্দ করি, আমি নিজেও একজন দর্শক কিন্তু এটা। ওয়াও ওয়াও। তো আমি এখানে আসতে পেরে আমার ভালো লাগা কাজ করছে অনেক বেশি। বাহ, তো শুধু তোমার এবং আমার না, মানে ফেসবুকের 6.7 মিলিয়ন ফলোয়ার্স তোমার, তারাও কিন্তু আজকে বেশ খুশি, কারণ তারা আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আমরা কেয়া পায়েলকে দেখতে চাই। আমি কিন্তু দর্শক শ্রোতাদের কথা শুনি। সো তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকে এখন একটু শপথ করতে হবে, যাহা বলিবে সত্য বলিবে, কোনো ডিপ্লোমেসি করিবে না আজকের এই পডকাস্ট। না, আমি খুব বেশি ডিপ্লোমেসি করি। হ্যাঁ, আমি তোমাকে না যখন রিসার্চ করছিলাম, আমি দেখছিলাম যে কোনো কথা, কোনো ইন্টারভিউতেই ভেতর থেকে কোনো স্পাইস বের হয় না, ভেতর থেকে কথা বের হয় না, একদম উপরে উপরে থাকে। না না, একদম ভুল ভাই, আমি যথেষ্ট বলি কিন্তু। আচ্ছা, সেটা প্রমাণ আজকে দেখবো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। আমরা দেখতে পেলাম যে মেরিল প্রথম আলো পুরস্কারে এবার প্রথমবারের মতো তুমি, তাও পাবলিকের ভোটে, তুমি শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছো। সো আমরা তো খুবই খুশি যারা আমরা এটা আমাদের এই গল্প ধারাবাহিকটি দেখেছি। হিউজ একটা পপুলার একটি ধারাবাহিক নাটক, যেটা প্রত্যেক পর্ব 1 কোটির বেশি ভিউ হচ্ছে। তো কি মনে হয় যে শেষ হাসি কে হাসবে? মানে আমি বরাবরই একটা কথা সবসময় বলি যে যেই জায়গাতে আমি কাজ করি এখানে আমি কখনো ওই কম্পিটিশন ভেবে কাজ করি নাই, এবং আসলেই তাই। তো ভালো লাগছে যে আমার এখন খুবই পছন্দের একটি কাজ, এটা আমাদের গল্প, যেটা আমি অনেক ওন করি, এবং এই কাজটিতে আমি মনোনয়ন পেয়েছি, এবং দর্শক আসলে ভালোবেসে এই পর্যন্ত আমাকে এনেছে। এবং যেই পাবে, মানে আমরা যে 4 জন আছি, না না এক্স্যাক্টলি, মানে ধরেন যে 4 জন আছে, 4 জনই নিশ্চয়ই তার জায়গা থেকে কোনো একটা জায়গাতে বেস্ট করেছে বলেই কিন্তু আজকে এই 4 জন একসাথে আমরা মনোনয়নটা পেয়েছি। সো যেই পাক না কেন সে সেটা হয়তো ডিজার্ভ করে কোনো না কোনো ওয়েতে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ফাইন, হ্যাঁ আমি পেলে তো ডেফিনেটলি ভালো লাগবেই। আর কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে, আমরা দিন শেষে কিন্তু একটা স্বীকৃতি চাই, তা ভালো লাগাটা অফকোর্স অনেক বেশি কাজ করবে। বাট হ্যাঁ, যেই পাকটা কেন পাক, অসুবিধা নেই। বাট আমি চাই যে হ্যাঁ আমার কাজটা মানুষ যেহেতু যেভাবে ভালোবাসছে, সেই জায়গাতে একটা কাজের স্বীকৃতি
হয়তো আসুক। হ্যাঁ, তো exactly. পুরস্কার পেলে কি হবে? আমরা শুনলাম যে মোটিভেশন আসবে, কাজের স্বীকৃতি পেলে তো মোটিভেশন আসে, না পেলে কি হবে? হ্যাঁ, আমি তো কাজ করছি অনেক দিন ধরে, প্রায় 400 নাটক। একদম। সো 400 নাটকের মধ্যে এমন অনেক নাটক আছে যেটা স্পেশাল আমার খুব পছন্দের, এবং অনেক কাজ আছে যেগুলো দর্শকের পছন্দের, এবং অনেক কাজও নমিনেশনে গিয়েছে, শেষ পর্যন্ত হয়তো সেটা টিকতে পারেনি অথবা ওই জায়গাতে আমি পৌঁছাতে পারিনি। ওই জিনিসগুলো অলরেডি আমি ডিল করে এই পর্যন্ত এসেছি কিন্তু। সো খারাপ লাগাটা তো অলরেডি লাগতে লাগতে আজকে এই জায়গায়। সো এবারও যদি না পাই আমি অভ্যস্ত, আসলে ফাইন। আর আমি সবসময় চেষ্টা করি যে বাস্তবতাটাকে মেনে নিতে। আমি সবসময় অপশন বি চিন্তা করে রাখি যে না, যদি এটা না হয় ওইটা কি হবে, অলওয়েজ। মানে আমি ভাবি না যে না আমার এটাই হতে হবে। সো যদি চিন্তা করতাম যে না আমার এটা পেতেই হবে, তখন হয়তো কষ্টটা আমার অনেক বেশি লাগবে। সো আমি জানি যে না হলে ইটস ফাইন, ওকে। তবে যারা কেয়া পায়েলের ভক্ত তাদের উদ্দেশ্যে বলছে যে অপশন বি যাতে কেয়া পায়েলকে প্রয়োগ করতে না হয়, আপনারা এখনই ভোট করুন কেয়া পায়েলের জন্য। নিশ্চয়ই এটা আমাদের গল্প যাদের ভালো লেগেছে তারা দেখতে চায় কেয়া পায়েলের হাতে পুরস্কার। শুধু কেয়া পায়েল না, আমরা শুনেছি যে কেয়া পায়েলের জামাই মানে খায়রুল বাশারও মনোনয়ন পেয়েছে। হ্যাঁ। মানে তোমাদের মধ্যে কি কিছু চলছে আসলে? ভাই আমি জানতাম এটা খুবই এটা common question. আচ্ছা। হ্যাঁ চলছে সেটা অন স্ক্রিনে আমাদের গল্পে। নো ডিপ্লোম্যাসি। না না, অফকোর্স মানে আমাদের যেই চরিত্রটাতে এত বেশি মানে আলোচনা, মানে আমার হাজবেন্ড চরিত্রে কাজ করছে, স্বামীর চরিত্রে, এবং আমার মনে আছে যে আমরা যখন এই কাজটি আমাকে অফার করা হয়, রাজ ভাই আমাকে ডেকে নিয়ে গল্পটা যখন শোনায়, এবং আমি প্রথম গল্প শুনেই আমি থাকে না কনভিন্স হয়ে যায় না ভাই আমি করব। আর চরিত্রটা খুব ভালো লেগেছে, এবং যখন জানতে পারি যে আমার বিপরীতে আছে বাসার ভাইয়া, এবং খুবই সুন্দর একটা রোল সে প্লে করছে আমার হাজব্যান্ড চরিত্রে, সো তখন আমি মনে হচ্ছিল যে আচ্ছা লেটস সি যে আমরা একসাথে একক যে নাটকগুলো করেছি তাকে না অনেক বেশি সাড়া পাইনি। সো আমার মধ্যে ওই ধরনের ফিলিংস ছিল যে হ্যাঁ হতে পারে দর্শক হয়তো ডিফারেন্টভাবে আমাদেরকে দেখতে পারে, বাট এই লেভেলের যে ভাবা শুরু করবে সেটা ভাবিনি। মানে এর আগে একক নাটকে এত বেশি সাড়া সত্যি কথা পাইনি যতটা অন্যদের ক্ষেত্রে পেয়েছি। সো হুট করে এই নাটকে মানুষ নট অনলি যে চরিত্রর প্রেমে, মানে আমাদের যেই ক্যারেক্টারের যে আমাদের যে ইন্টিমেসি, আমাদের রোমান্টিক সিনগুলোর প্রতি মানুষ যেভাবে প্রেমে পড়েছে, বিশ্বাসযোগ্য। হ্যাঁ মনে হয় মেহেরিন এবং সামির আসলেই মানে বাস্তবেরই কেউ আসলে বাস্তবে দম্পতি। আসলে এত কিছু ভাবিনি, বাট যদি বলা হয় যে অফিস স্ক্রিনে আমরা কেমন, আমরা খুবই ভালো বন্ধু, এবং সে নিঃসন্দেহে খুব ভালো একজন কো আর্টিস্ট আমার, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি অলওয়েজ বলি তার ক্ষেত্রে আমি খুব ভালো একটা কমফোর্ট জোন পাই, যে আমার মনে হয় যে না আমি যখন কাজ করতে যাই আমার খুব কমফোর্ট লাগে, আমার এক্সট্রা কোনো প্যারা ফিল হয় না কখনোই, এবং অ্যাক্টিংয়ে আমি খুব ফ্রিডমটা পাই ওনার সাথে কাজ করতে গেলে। আচ্ছা, যদি জানতে চাই সত্যি সত্যি অ্যান্সার দেবে যে শেষ কোন নায়কের সাথে ফোনে কথা বলেছো? আজকে তো অনেকগুলো নায়কের সাথে কথা শেষ? বললাম। শেষ আমি কার সাথে কথা বললাম, জোবান ভাইয়ের সাথে কথা বলেছি। আচ্ছা, একদিনে এত নায়কের সাথে ফোনে কথা? অ্যাটলিস্ট হ্যাঁ 2-3 জনের সাথে কথা হয়েছে, কারণ আমাদের এখন জাস্ট কুরবানিদের কাজগুলো নিয়ে হয় কি, যদি একটা ডেট কোনোভাবে কনফ্লিক্ট হয়ে যায় যে ক্যান্সেল প্যাকআপ, তখন সবাইকে ফোন দিয়ে বলতে হয় ভাইয়া এটা একটু দেখো না, ঠেলে আরেকদিকে দেওয়া যায় কিনা। সো ওই ক্ষেত্রে আজকেও এই বিষয়টা হয়েছে, বুঝতে পেরেছি। সো এই জন্য। তো তুমি যেটা বললে যে এটা আমাদের এই গল্পে যখন তোমাকে অফার দেওয়া হয়েছিল তখনই তোমার খুব ভালো লেগেছিল। আমি শুনেছি ভিন্ন কথা, এই চরিত্রটি প্রথমে সাবিলা নূরকে ভাবা হয়েছিল, এবং তারপর তোমাকে বলা হয়েছিল তুমি মোটামুটি একটু ঘুরিয়ে কিংবা অত হয়তো প্রথমে বুঝতে পারোনি, কিন্তু যখন আসলে ইন্টু হয়ে গেলে তারপর তুমি অন করে নিলে। এটা কি সত্যি? সত্যি বলতে আমি প্রথম শুনেছি, আমি জানি আমার সাথে রাজভাইয়ের ফার্স্টে কথা হয়নি, আমি ফার্স্টে শুনতেছি যে হ্যাঁ আমি এরকম একটা সিরিজ করব যেটা আসবে। আমি বললাম তাই, আমি তো এরকম প্ল্যান করি নাই, আমি তো রেগুলার একক নাটকে কাজ করি। বলেন না আমি জানি তুমি করবা। আমি বললাম আচ্ছা রাজভাই বানাবে, তার মানে একটা মানে স্পেশাল কিছু হবে। আমি আবার রাজভাইয়ের উপর কখনো না বলতে পারি না, থাকে না কিছু মানুষ যাদেরকে রেসপেক্টের খাতির আসলে না বলাটা যায় না।
So আমি বললাম আচ্ছা ঠিক আছে, রাজ ভাই ফোন দিলে দেখা যাক কী হয়। তো যখন ফোন দিচ্ছে আমার আল্লাহ আল্লাহ ফোন দিচ্ছে, ঠিক আছে, বলে পায়েল আমরা এরকম এরকম ভেবেছি, তুমি আসো, আমি চাই তোমাকে সামনে বসে গল্পটা শোনাতে। তো আমি খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনলাম, এবং আমার চরিত্রটা, মেহরিন যে চরিত্র, অ্যাকচুয়ালি চরিত্রপ্রেমী যে কেউ পড়বে একদম। সো আমার কাছে মনে হলো যে প্রথমে ভাবলাম যে করবো না, বাট ওই সময় শুনে আমার মনে হয়েছে যে না ভাইয়া, Thank God. অ্যাকচুয়ালি থ্যাংক গড, মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একদম। তো হ্যাঁ, সো ওই মেহেরিন তোমাকে এনে দিয়েছে মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন, এবং নিশ্চয়ই সবাই যদি চায় তোমার ভক্তরা তুমি শেষ হাসি হাসবে। তবে পুরস্কার পাওয়া না পাওয়া তো ভিন্ন বিষয়, কিন্তু এই যে জনপ্রিয়তা এবং যেটি বলছিলে 400টি নাটক, এবং তার মধ্যে প্রায় 105 থেকে 10টি নাটক হচ্ছে গিয়ে 1 কোটির বেশি ভিউ আর কি। তো এই অর্জনকে তুমি কিভাবে দেখো? এইটা আমি অনেক অন করি আসলেই, মানে আমি আমার ফেসবুকে একটা পেজ আছে, তো ওখানে আমি এটার আবার সুন্দর একটা লিস্ট করে আপলোড দিয়ে রেখেছি। আমার কাছে ভালো লাগে কিছু জিনিস, মনে হয় যে না এটা সুন্দর করে পিন করে রেখে দেওয়ার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। সো কাজ করতে করতে 400 নাটক হয়ে গেছে, এবং আমি যে খুব বলতে গেলে যে অনেক বছর ধরে কাজ করছি এরকমও না। একদমই না। আমি হাতে 2020 থেকে মোটামুটি হ্যাঁ নাটকের 20 শুরু। 21 দিকে রেগুলার কাজ করা শুরু করেছি নাটকে। সো খুব বেশি দিনও না, এই অল্প সময়ের মধ্যে 400 নাটক, এবং 400-র মধ্যে 100 নাটকই 10 মিলিয়ন প্লাস করে, এবং অনেক নাটক 20, অনেক 30, 40, ইভেন 50-র ঘরেও টাচ করেছে। আমাদের ভুলো নামায় যে নাটকটি, সেটি বাংলাদেশের টপ 3 নাটক যদি ভিউর দিকে চিন্তা করা হয় সেখানে অবস্থান করছে। সো যদিও মানে ভাবিনি কখনো যে এত নাটক হয়ে যাবে, যখন গোনা শুরু করলাম যে 100, তো প্রশান্তিটা অন্য জায়গায়, যে না এত মানুষের জন্যই তো আসলে নাটক করা, কাজ করা, তারা দেখেছে, এটার মধ্যে ভালো লাগাটা আসলে অনেক তো কাজ করে। এটার সাথে প্রাসঙ্গিক একটা প্রশ্ন সবাই করে যে এত এত কোটি কোটি ভিউ, কেয়া পায়েলের আসলে কত টাকা আছে, কত কোটি টাকা আছে? না রে ভাই, এত টাকা নাই। আমার একটা কাজ আছে, নাম হচ্ছে কোটিপতি। হ্যাঁ আমি দেখলাম তো যৌবনের অনেকে সাথে। বলে যে আপু আপনি তো কোটিপতি, আমি হ্যাঁ তাই, ও হ্যাঁ নাটক কোটিপতি। সো বাহ। তো তোমার আরেকটি পরিচয় হচ্ছে গিয়ে তুমি এখন উদ্যোক্তা, যেটা আমি দর্শকদের শুরুতে হ্যাঁ, আমার এটা খুব জানাচ্ছিলাম। ভালো লেগেছে শুনতে। হ্যাঁ, কারণ পার্ল বাই পায়েল হ্যাঁ। মেকওভার অ্যান্ড সেলন, হ্যাঁ। এবং সেটা উত্তরা সেক্টর 3-তে বোধহয়, 3-তে, হ্যাঁ। এবং 2024 সালে তুমি সেটা শুরু করেছিলে। 25-এ, মানে গত বছর। গত বছরে। তো এই যে এখন রানিং একজন অ্যাক্ট্রেস, হাতে এত কাজ, তার মধ্যে এত ব্যস্ততার ভিতরে সাহস করলে কিভাবে? আসলে এটা একটা সাহসের বিষয় আসলে ধরতে গেলে। যেমন আমার আজকে কাজের অনেক প্রেশার, তো আমি যেটা করেছি যে আমি টুকটাক একটু সুযোগ পেলে মাঝখান দিয়ে আমি একটু সুযোগ বের করে আমি ওখানে চলে যাই, একটু মানে লুক আফটার করি, দেখি, কথা বলি, আমি নিজেকে একটু টাইম দিই। এবং আমার মনে হয় যে যে কোনো মানুষ যদি তার যেই কাজটাই করুক না কেন, সে যদি ভালোবাসে ওই কাজটাকে, সে ওখান থেকে বেনিফিট পাবেই। সেটা হয়তো একটু টাইম লাগবে, বাট বেনিফিট পাবে। আমার এই কাজটার প্রতি আপনার আইডিয়া নাই, আপনি যদি ওখানে গিয়ে বসেন তাহলে বুঝবেন যে আমার ডেডিকেশন কী লেভেলের। আমি প্রচুর পরিমাণের ওখানে আমি ভুলে যাই, ওখানে আমি কেয়া পায়েল, আমি কোত্থেকে আসছি, আমি কি। ওখানে গেলে আমি জাস্ট আমার মাথায় শুধু এটাই কাজ করে যে আমার এই প্রোডাক্টটা ঠিক আছে কিনা, আমার এই ক্লায়েন্টটা স্যাটিসফাইড কিনা, আমার এই কাজটা ঠিক হচ্ছে কিনা, মেয়েদের সাথে কথা বলি, প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কথা বলি। কিছু সময়ের জন্য আমি পুরো লস্ট হয়ে যাই ওখানে আমি কি। কারণ আমার মনে হয় যে না, আমার এই কাজটা ভালো করতে হবে, এবং কোনো কাজ যদি প্রপার না থাকে, ক্লিন না থাকে, ঠিকভাবে না করে, আমার মাথা খারাপ হয়ে যায় যে না এটা না এইভাবে করো। এবং আমার ভালো লাগে, আমি খুব খুব দারুণ সময় পার করি এখানে। কতজন কাজ করে সেখানে? এখন 12-13 জনের মতো আছে। তো তোমারই এখনো সেরকম বয়স হয় না, যেটা আজকে পডকাস্ট শুরুর আগে তুমি বলছিলে যে আমাকে সবসময় খুব পিচ্ছি লাগে আর কি। তো সেই পিচ্ছি মেয়েটি 12 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তাদের পরিবারে আলো জ্বলছে, কেমন লাগে? দিন শেষে অনেক ভালো লাগে, বিশ্বাস করুন, খুব শান্তি লাগে। কিছুদিন আগে, ঈদের আগে, আমি যখন ওদেরকে বোনাস দিচ্ছিলাম, ওদের মধ্যে যেই টাকাটা হয়তো খুবই সামান্য, বাট আমার না অনেক সময় মনে হয় যে আচ্ছা আমি আর একটু বাড়াই দিই, ওদের যেটা চাই ওর বাইরে একটু বাড়াই দিই, আমার না ওই তৃপ্তি লাগে, যে হাসিটা দিন শেষে আমার মনে হয় যে না এটার মধ্যে একটা সুখ আছে আসলেই। এবং 12টা ফ্যামিলি, এর বাইরেও আরও কিছু ফ্যামিলি আছে যেগুলো আমার
থাকে না আমি একটা বেতন দেই সেটাতে চলে। সো আমার আমার মনে হয় যে আজকে আমি যদি ভুলভাল কিছু করি, আজকে আমার যদি কিছু হয়ে যায় এই ফ্যামিলিগুলোর কী হবে। সো এটাতে আমার অনেক বেশি দায়িত্ব বেড়েছে একদম। এবং খুব অল্প বয়সে, বাট ভালো, জিনিসটা খুব ভালো, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় তোমার থেকে অনেকেরই শেখার আছে যে সাহস করতে হয়। আসলে আমরা যদি 7-5 ভেবে আসলে আল্লাহ এত আর্লি এজে আমরা মাঠে নামবো, তাহলে আসলে কিছুই হয় আর না। এই বয়সে আমার মনে হয় যে কাজ করা উচিত, কারণ এই বয়সে আমরা আমাদের মধ্যেই যেই এনার্জিটা এবং যে চিন্তা ভাবনাটা, এবং আমরা অনেকে চিন্তা করি হয়তো আমাদের বয়স 30-এর পরে আমরা আরও ম্যাচিউর হব, তারপরে গিয়ে আমরা কাজ করব, বাট ম্যাচুরিটিটা হয় তখনই আমি কাজ করতে করতে। ম্যাচুরিটিটা এমন না যে বয়সের, হ্যাঁ বয়সের সাথে হয় এক ধরনের, বাট ম্যাচুরিটি হয় আসলে আমাদের পুরো জায়গাটা জুড়ে, আমরা কোথায় মিশছি, কি করছি, সব কিছুর উপরে। আমরা যত বেশি মিশবো, যত বেশি কাজ করব, তত বেশি ম্যাচুরিটি আসবে। তার মানে তোমার বয়স এখন 30-এর নিচে। এটা কি টেকনিক্যাল অ্যান্সার? মানে তোমাকে যদি আমি সোজাসুজি প্রশ্ন করে বয়স কত, যেটা আমি করতেও চাই না মেয়েদেরকে। আচ্ছা, ওকে, হ্যাঁ অফকোর্স, হ্যাঁ। অবশ্যই। Okay, আমি আর সম্পূরক প্রশ্ন করলাম না। ওকে, আচ্ছা ঠিক আছে। তবে এই যে ব্যবসা করছো, অভিনয় করছো, তোমার ফিনান্স হ্যান্ডেল করে কে? তুমি নিজেই নাকি ভাই বাবা মা? এত ফিনান্স নাই আমার যে, যেটাই হোক, হয় না যে তুমি হ্যাঁ। ক্রিয়েটিভ জায়গায় ধ্যান দিবে নাকি ফিনান্সে ধ্যান দিবে? এটার জন্য কি বাবা মা কিংবা অন্য কেউ তোমাকে এখন হেল্প যেহেতু করে কিনা? প্রফেশনালি কাজ করছি, রেগুলার কাজ করছি, সেক্ষেত্রে আমার সেলুন যেটা, সেখানে আমার আমার আমি আমি সবসময় মাই মনে করি, আমার আপন আন্টি, আমার খালামণি, তাকে পুরোটা দায়িত্ব দিয়ে দিয়েছি এবং সে খুব দারুণভাবে সব কিছু মেনটেন করে। এবং থ্যাংক ইউ আন্টি যে আসলে আমাকে এভাবে আগলে রাখছে। সে অনেক দূর থেকে আসে, মিরপুর থেকে প্রতিদিন আসে এবং রাত নাই দিন নাই সে এভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে। এবং আমার মনে হয় এটা বিজনেসে নিজের মানুষ যদি থাকে, এবং এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং। ব্লেসিং অবশ্যই। আর এর পাশাপাশি আমি আমি এরকম একটা মেয়ে, মানে এটা আমার মা, আমার ফ্যামিলি জানে, আমার আমার আমি কখনো যদি কথায় কথায় এখানে 50,000 টাকা থাকে, আমি হয়তো 50 টাকাও রাখবো না, আমি পুরোটাই দিয়ে দিই। আমার চাহিদা একদম নাই, আমি ধরি না, আমি জানিও না। আর আম্মু এটাও বলে যে আমার মেয়ে একটা দামি কিছু কিনতে চায় না। আগে আমি আমার কাছের মানুষ, যেমন আমার ছোটো ভাই যদি কিছু চায়, আমার মানে আমি চেষ্টা করি যে আমার দামি জিনিসটা আমার খুব কাছের মানুষকে দিই, আমি নিজে কিনতে চাই না। আমার আম্মু এটা নিয়ে অনেক আফসোস করে, ও নিজে কিনে না, আমরা কিনে দেই। আম্মুর কিনে দিলে আমি আরও চিল্লাই, এত দাম দিয়ে কিনছো কেন, দরকার ছিল না। সো কাজ করে না ওই ব্যাপারটা যে না আমি অনেক দাম দিয়ে একটা ঘড়ি কিনি। তো আমার মনে হয় তোমাকে যে এরকম শাবানা বলে কেউ খেপায় না? এরকম ছিল তাই না, মানে আমরা বাংলা সিনেমায় দেখি শাবানা সবসময় এই ক্রাইটেরিয়া, মানে সে সবসময় নিবেদিত প্রাণ অন্যের জন্য। না, আমার ভালো লাগে, আমার আমার কাছের মানুষদেরকে আমি কিছু দিতে পারলে না আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। বাহ। এবং আমার ছোট ভাই বোন, আমি সবাইকে যেভাবে আগলে রাখি, মনে হয় যে মাঝে মাঝে অনেকে মনে করে আরে এ তো পুরা মায়ের মতো, বাবার মতো, একদম। এত এভাবে আগলে রাখি। কখনো কেমন হয়েছে যে তোমার নিজের টাকা খরচ করবার জন্য তুমি নিজেই বকা খেয়েছো বাবা মার হ্যাঁ কাছে? অনেক অনেক অনেক। এটা আমরা যখন আমরা পুরো ফ্যামিলি কোথাও ঘুরতে যাই, এমনও হয়, মানে এখন তো আমি নিজে আর্ন করি, অনেক কিছু হিসাব থাকে না, বাসায় কখনো আরও প্রয়োজনও হয় না, যারা আর্ন করে তারা বুঝে। যদি হুট করে আমি কথার কথা 5,000 টাকা দিয়ে কিছু একটা খাবার কিনে ফেলছি, এই খাবার 5,000 টাকা দিয়ে না কিনে আমি তো রান্না করে খাওয়াইতে পারতাম, কেন কিনলি? সো এখনও অনেক বকা শুনতে হয়, এবং ফ্যামিলির কাছে আমার মনে হয় যে সবসময় আমি ছোট্ট কেয়ারটা, এবং ওটাই ভালো লাগে। সেটা সারা জীবনে মনে হয় থাকবে আর কি। হ্যাঁ hopefully। তো এখন তুমি মাসে প্রতিদিন কদিন কাজ করো? প্রতিদিনই কি কাজ হয়? আমি জানি তুমি এই হাসিটা কেন দিলে। হ্যাঁ আমি প্রচুর পরিশ্রমী, প্রচুর কাজ করি, বাট কাজ আমার এখন আর আগে, মানে আমার মনে হয় যে কাজ মানুষ করবে ফাইন, বাট কাজের পাশাপাশি নিজেকে একটু টাইম না দিলে আসলে তখন আমরা এনজয় করতে পারবো না, আমরা ওই কাজটার প্রতি ওই আগ্রহটা হারিয়ে ফেলবো। এবং দিন শেষে নিজেকেও একটু টাইম দেওয়া উচিত, নিজেকে আমি সুযোগ পেলে একটু ঘুমানো উচিত একটু। আর তার মধ্যে আমি একটা সেলুন দিয়েছি, সেখানে আমি একটু চাচ্ছি যে একটু টাইমটাকে আর একটু বাড়ানোর জন্য। সো হ্যাঁ, কাজ অনেক করেছি, সো এখন একটু কাজের মাঝখানে একটু break নিজেকেও দাও, সময় okay? দিতে বাহ, চাই। হ্যাঁ বাহ। তো যদি প্রশ্ন করে যে তুমি প্রত্যেক নাটকে কত পারিশ্রমিক নাও, সেটি কি বলবে? কারণ এটা তো আসলে ওপেন। আচ্ছা,
প্রত্যেক নাটকে পারিশ্রমিক তো বললে এখন চাকরি থাকবে না, কারণ কেন এখানে চাকরি থাকবে না? চাকরিটা তো আছে। না, যেটা নেই সেটা নট ব্যাড, ভালোই। কারণ যেহেতু একটা আমাদের যেভাবে কাজ হয়, যেই ক্যাটাগরিতে কাজ হয়, সো একটা এ গ্রেড ক্যাটাগরিতে কাজ করছি যেহেতু, সো ওখানে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট মানি দেওয়া হয় আসলে। সো আচ্ছা, মানে তুমি অ্যামাউন্টটা বলবে না? অ্যামাউন্টটা না আচ্ছা। বলি, আচ্ছা, but যেটা আমি শুনেছি যে তুমি এখনকার যারা কাজ করছে সেই নায়িকাদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক নাও তুমি আর তটিনী, খুব সম্ভবত। আচ্ছা, আমি ওটা জানি না, বাট হ্যাঁ। ওয়াও ওয়াও, আমি সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত নায়িকার সামনে বসে আছি। ওকে। তো আমি প্রসঙ্গটা তুললাম এই কারণে, মানে 6 বছর আগে 2018 সালে যখন তুমি নাটক শুরু করেছিলে, একটাই আমার তুমি, তোমার প্রথম নাটক ছিল এবং আফরান নিশোর সাথে তুমি কাজ করেছিলে। সেই নাটকে তোমার পারিশ্রমিক কত ছিল? 10,000 টাকা ছিল। 6 বছরে 10,000 টাকা থেকে আমি অ্যামাউন্টটা বলবো? আচ্ছা, অ্যাটলিস্ট লাখের উপরে, 6 ডিজিটের উপরে, সেটা তো আমি জানি। 10,000 টাকা থেকে 6 ডিজিটের উপরে আসলে এই অর্জনকে তুমি কিভাবে দেখো? আমি একটা কথা সবসময় মাথায় রেখেছি যে আমি যদি ভালো করে কাজ করি, আমি যদি কাজে মনোযোগ দিই, টাকা আমার পেছনে ছুটবে। আমি যদি টাকার পেছনে ছুটি, একটা সময় আমি হারিয়ে যাব এবং এই টাকাটাই আমাকে ধ্বংস করে ফেলবে, আমি সুখ খুঁজে পাবো না। সো এই থিওরিতেই আমি মানে সবসময় কাজ করেছি যে আমি কাজটাকে, এই যে বললেন না যে আমি প্রচুর কাজ করি এবং প্রচুর পরিশ্রমও করি, এবং আমি আমার কাজের ক্ষেত্রে অনেক অনেস্ট এবং প্রচুর ডেডিকেশন দিই। যারা আমার সাথে কাজ করে তারা এটা ভালো বলতে পারবে। সো ওই পরিশ্রমের ফল আজকে এই জায়গায়। এবং হ্যাঁ, যদিও সেটা অল্প সময়, বাট আমি আমার কাজটাকে সবসময় প্রায়োরিটি দিয়েছি। অবশ্যই। টাকাটাকে মানে এখনও আমি প্রায়োরিটি দিই না, যে যেটা আসছে সেটা আমার জন্য ব্লেসিং, যে ফাইন, বাট কাজটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট। তো তোমার এই কথার প্রেক্ষিতে আমার ওই কথাটি মনে পড়লো আর কি, তুমি কাজ করে যাও, মানে ফলের চিন্তা না করে কাজ করে যাও, right. ফলটা তোমার কাছে অটোমেটিক ধরা দেবে আসলে। এক্স্যাক্টলি। তো তুমি যখন প্রথম নাটক করেছিলে, আমি শুনেছি যে আফরান নিশোর সাথে যে নাটকটি করেছিলে, হাউমাউ করে নাকি কান্না করে বাসায় চলে এসেছিলে। ও মাই গড। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে তখন কাজ অনেক কষ্টের, আর নাটক অ্যাকচুয়ালি অনেক কষ্ট, অ্যাক্টিং অনেক কষ্টের। আসলে অ্যাক্টিংয়ের একটা বড় কষ্টজনক বিষয় হচ্ছে যে এখানে মাথা খুব ভালোভাবে খেলাইতে হবে, যে না ব্রেন অন্য কিছু ভাবাই যাবে না। ওই যখন আমি যে চরিত্রে থাকবো সেই চরিত্রের প্রতি আমার ডুবে যেতে হবে, এবং ওই মুহূর্তে আমার মাথার মধ্যে অনেক কিছু, যে আমি পারবো কি পারবো না, এটা কি বলবো না। সো সব কিছু মিলে না আমি একদম পাজলড হয়ে গেছিলাম, এবং ওই সময় গিয়ে আসলে আমি সব কিছু মিলে একদম মানে তুমি টেকনিকটা জানতে না যে আসলে যখন তুমি কাজ করো দুনিয়া ভুলে যেতে হবে, যেটা তুমি এখন করো। এক্স্যাক্টলি। এবং এখন তো আমি পুরো চরিত্রটাকে ফিল করার চেষ্টা করি, যে এইখানে এই চরিত্রে যদি আমি ক্যাপাল ভুলে গিয়ে এই চরিত্রটা যদি থাকে, সে কি করবে। কিন্তু তোমার জার্নিটা তো এত সহজ কি হয় না, যে প্রত্যেকেরই তো একটু কাঠখড় পোড়াতে হয়, একটু স্ট্রাগল করতে হয়, হয়তো প্রপার সুযোগ পাওয়া যায় না, কিংবা অনেকে নিচ্ছেন না, হয়তো গুরুত্ব দিচ্ছেন না বয়সটাকে, নানান ধরনের স্ট্রাগল থাকে। শুরুর দিকে তোমাকে কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছিল? শুরুর দিকেই তো একদম প্রথম নাটকেই তো আমি অ্যাক্টিং প্রপার করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে এটা অনেক কষ্টের এবং আমাকে দিয়ে এটা হবে না। আমি ওখান থেকে কিন্তু আমি চিন্তা করেছিলাম যে না, করবো না, এর থেকে ভালো একটু ফটোশ্যুট করবো, কোনো ডায়লগ নাই, দাঁড়াবো, ছবি তুলবে, শেষ। একটু ভাবসাপ নিব ফ্রেন্ডদের কাছে যে হ্যাঁ মিডিয়াতে কাজ করেছি, এটাই। আর নাটক করার ইচ্ছা ছিল যে হ্যাঁ এই কয়টা হিরো তো খুব মানে ভালো, এদের সাথে কাজ করলে ফ্রেন্ডদের কাছে একটা থাকে না, এক ধরনের পার্ট নেওয়া যাবে, হ্যাঁ আমি তো খুব কাজ করছি। তো ওই জায়গাতে আমার মনে হয়েছে যে না, এত ভাবসাপ নেওয়ার জন্য তো আমি একদম লাঠি উঠে যাচ্ছি, হচ্ছে না। বাট যখন এটা আমি অলরেডি অনেক জায়গায় বলেছি, তো যখন আমি জোবান ভাইয়ের সাথে আফটার মানে থাকে না 2-3 মাসের ব্রেকে যে কাজ করি, তখন আমার কাছে মনে হয়েছে যে না, ওই ক্যারেক্টারটাও খুবই সিম্পল ছিল, এবং ওই সময় আমি থাকে না ওই যে মেন্টালি একটু সাপোর্ট পেয়েছি নিজে থেকে, যে হ্যাঁ কাজটা একটু কঠিন, একটু মন দিয়ে করি আর কি, একটু দেখি না কি হয়। সো তখন গিয়ে আস্তে আস্তে মানে আমার জন্য একটু ইজি ছিল ওই ওয়েতে, যে একদম শুরুতেই নায়িকা চরিত্রে কাজ করেছি, প্রধান চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি, এবং
অল্প কিছু কাজের মাধ্যমেই আসলে মানুষ আমাকে ভালোবাসতে শুরু করেছে, আমাকে নিয়ে ডিরেক্টররা ভাবতে শুরু করেছে। এটা আমার জন্য একটু ইজি ছিল এই ক্ষেত্রে আসলে। অবশ্যই নায়িকা হইতে তুমি শুরু করবে, কারণ তুমি যখন ক্যামেরার সামনে আসতে না তখন থেকে আমি শুনেছি যে সবাই তোমাকে ছোটবেলা থেকে নায়িকা নায়িকা বলে সম্বোধন হ্যাঁ, করে। এটা ছিল, হ্যাঁ, স্কুল কলেজ থেকে, হ্যাঁ। তো নায়িকা হবার পর তোমার কি মনে হয় যে মিডিয়াতে কি অনেক সার্কেল মেনটেন করতে হয়, কিংবা লিয়াজো সেটা প্রডিউসারের সাথে হোক, ডিরেক্টরের সাথে হোক, কিংবা নায়কদের সাথে হোক? হ্যাঁ, ডিপ্লোমেসি না, ডিপ্লোমেসি না ভাই, এটা আমি এটাই বলছি, যেটা এখন পর্যন্ত আমার আসলে ওই ধরনের গ্রুপ নাই যেখানে বসে দিন শেষে আমি একটু আড্ডা মারবো। মিডিয়াতে নাই। আমাকে সেটাই, আমি কখনোই দেখিনি। আমি কখনো আমার হয়নি, তৈরি হয়নি আসলে। আমি কাজটাও এত বেশি করেছি যে ওই যে জায়গাতে আমি হয়তো পৌঁছাতে পারিনি, কিংবা এটা আমারই ব্যাড লাক হয়তো বা। আর এর পাশাপাশি যেটা হয়েছে, আমার না কেন জানি মিডিয়াতে কাজ করতেই ভালো লাগে। কাজের বাইরে যে একটু বসে একটা জায়গায় যে শুধু শুধু আড্ডা মারবো, আরেকজনকে নিয়ে কথা বলবো, কিংবা তাদের Bitching সম্পর্কে করবো। বিচিং করবো, হ্যাঁ, সহজ কথায় বিচিং করবো, ওই সময়টা না আমার কাছে মনে হয় যে অযথা। কি দরকার? মিডিয়াটা আমার কাছে কেন মনে হয় কাজই করতে হবে এখানে, অন্য কিছু আসলে দরকার নাই। আর এর পাশাপাশি এবং ওই জিনিসগুলো না আমি খুব বেশি এনজয় করি না। হ্যাঁ, বিচিং করা যায় তাদের কাছের সাথে, মানুষদের সাথে। কাছের মানুষ যারা খুব কাছের, আমি কাদের সাথে করি, যখন আমার যে ফ্রেন্ডগুলো আমার সাথে প্রায় 10-15 বছর ধরে আমার সাথে পড়াশোনা করেছে, আমরা একসাথে বড় হয়েছি। রিজভি, মায়েশা, অনন্যা। বাপরে বাপ, আপনি তো মানে আপনাকে নিয়ে আসলে কোথাও যাওয়া উচিত, আমি বসে থাকবো চুপচাপ, যে ভাইয়া বলবে। হ্যাঁ, বল। তো হ্যাঁ, তো এদের সাথে আমি খুব কমফোর্টেবল, এবং ওখানে আমি একদম মন খুলে দিল খুলে কথা বলতে পারি, এবং সেখানে আমাকে কেউ জাজ করে না। এবং এটাও জানি যে আমি যেটা বলবো সেটা আমাদের চারজনের মধ্যেই থাকবে, এবং এই জায়গা থেকে আমি লাকি যে ওই মানুষগুলো আমার আছে অ্যাটলিস্ট। আর আমার মনে হয় যে মিডিয়াতে অনেকেরই আছে, বাট আমার কেন জানি হয়ে ওঠে নাই, অথবা এটা আমারই হয়তো ব্যাড লাক, আমি হয়তো বা করতে পারিনি হয়তো বা, বাট যাদের আছে তারা তো লাকি অফকোর্স আচ্ছা। কাজের জায়গাতে। চলো একটু পেছন ফিরে থাকে। ছোটবেলায় তোমার জন্ম হচ্ছে সাভারে এবং বেড়ে উঠেছে আশুলিয়া, এবং ছোটবেলায় তুমি সাভার এবং আশুলিয়াতে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, 5 পর্যন্ত বোধহয় পড়তে। হ্যাঁ, আমি আসলে এতে ক্লাস 5 পর্যন্ত আচ্ছা, পড়েছি। তো সেই ছোটবেলার গল্প সময় তুমি 90s কিড, হ্যাঁ, কি কি খেলা হতো সেই সময়? আজকে একটা প্রোগ্রামে গিয়েছি, তো ওখানে আমার মা ছিল সাথে, তো ওখানে কিছু খেলাধুলা ছিল। ছবি দেখলাম, মা মেয়েকে পুরা একদম বোনের মতো লাগছে। সো আমি ওখানে হাড়ি ভাঙি, এবং আরেকটা খেলা হচ্ছে বল দিয়েই করি। তো আম্মু পাশ থেকে বলছিল যে এই যে আমার মেয়ে, ও জিতবে, এবং এটাই ওর স্পিরিট যে ও এটা করেছে। আমি সাইড থেকে শুনছিলাম যে আমার মা আমাকে এইভাবে বলতেছে। তো আমি গিয়ে প্রথমে হাঁড়িটা ভাঙি, এবং আমার মা খুব খুশি হয়, এবং আমার আরও মানুষকে বলছিল যে আমার মেয়ে সবসময় যদি 3টা খেলা হতো, স্কুল কলেজে থাকে না যে দৌড় খেলা, দৌড়ে বিস্কিট, নাকি সবসময় ফার্স্ট হতো? হ্যাঁ হ্যাঁ একদম, এবং আমার দৌড়ের ফার্স্ট প্রাইজ মনে হয় না হলো 20টার উপরে। ও গড। আর যেই টিমে থাকতাম ওরা বলতো হ্যাঁ ফার্স্ট তো কে হবে, সেকেন্ড থার্ড আমরা চিন্তা করি। সো খেলাধুলা আমি আমার এনজয় করি, আমার এই জিনিসগুলো আমার ভালো লাগে। বৌচি খেলতে, তারপরে গোল্লাছুট ছিল, তারপর আমি প্রচুর পুতুল খেলতাম। ওকে। আমি দিনভরে পুতুল বানাতাম, এই টেলারের দোকান থেকে নানান রঙের কাপড় নিয়ে আসতাম, সেলাই করতাম। আমার পুতুলের পুরো একটা সেট আপ ছিল, এবং আমি বিয়ে দিতাম বিভিন্ন জায়গায় এগুলোকে। এখন বুঝলাম যে তুমি পার্লার করেছো কেন, মানে ছোটবেলা থেকে তোমার একটু অন্যকে সাজানোর প্রতি একটা নেশা হ্যাঁ ছিল হয়তো। আসলে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো ভাবিনি এইভাবে। ছোটবেলা থেকে নাকি তোমার অনেক ক্রাশ ছিল স্কুলে থাকতে, এবং আমি শুনেছি যে ক্লাস 4-এ থাকতে তুমি প্রথম লাভ লেটার পেয়েছিলে। হ্যাঁ, এটা ট্রু। একটা ছেলে, নাম না বলি, সে জানবে, সে অলরেডি বিয়ে করেছে। ওকে। ছেলেটা প্রথম আমাকে লাভ লেটার দেয়, এবং আমার কাছে তখন মনে হতো যে লাভ লেটার মানে কেউ যদি এসে আমাকে প্রপোজ করে, তার মানে এটা অনেক বড় একটা ক্রাইম, মানে কেন বললো আমাকে, এটা আমার কোনো এক ধরনের সমস্যা হয়ে গেল মনে হয়। এবং এটা দেওয়ার পর আমি অনেক কান্নাও করেছি। আমি ওটা নিয়ে দৌড়ে মার কাছে গেলাম, আম্মু এটা দিছে, এবং সে ছিল আমার পাশের বাসারই, একদম মুখোমুখি আসলে। তো ওকে। কি ঝগড়া, তুমুল ঝগড়া মার সাথে, এবং ওই ছেলে তো বললো এটা কি হলো, তো বুঝলাম না এটা কিসের মধ্যে কি করলো। হ্যাঁ, এটা হওয়ার কারণে আসলে এখনো মনে আছে যে বিষয়টা এরকম ঘটেছে। আচ্ছা, তুমি নিজেও তো একজনের প্রেমে পড়েছিলা স্কুলে থাকতে, আমি শুনেছি। আমি কোথাও বলেছি এটা? না,
আসলে আমি বলি নাই কোথাও। ফিজিক্সের টিচার নবরত্ন স্যার। আচ্ছা, হ্যাঁ ট্রু। আচ্ছা, আপনি ভালোভাবে স্টাডি করে এসেছেন, বাপরে বাপ। হ্যাঁ, নবরত্ন স্যার। নট অনলি আমি, যে আমাদের ক্লাসের সব সবাই। মেয়েরাই আসলে ক্লাসে থাকে না অনেক মেয়েরা যদি দেখে যে সুন্দর একটা স্যার যদি পড়ায়, একটু থাকে না ভালো লাগাটা কাজ করে, স্যার পড়াচ্ছে তাকায় দেখতেছি। আমার অনেক ছেলেরাও দেখে যে জেলাস হয়ে দেখে। যেত। হ্যাঁ, জেলাসও হতাম, বাট এটা সুইটলি যে হ্যাঁ, ইভেন যখন স্যার চলে যেত তখন আমরা কান্নাও করেছিলাম। আহা, তো তোমাদের পাশের বাসায় সামিয়া সাদিয়া থাকতেন। হ্যাঁ, হ্যাঁ, এবং তাদেরকে দেখে তুমি নাকি মাদ্রাসায় যেতে চাইতে এবং 1 বছর পড়েছিলে, 7-8 বছর বয়স তখন ছিল তোমার। শুনি সে সময়। এটা হচ্ছে আশুলিয়াতে আমাদের বাসার সামনেই তাদের বাসা ছিল। সামিরা সাদিরও 2 বোন ছিল, তো ওদের সাথে আমি অনেক চলতাম ওই সময়। আমি খেলতাম, ওই যে পুতুল খেলতাম, মানে আমার কাছে মনে হতো যে ওরা আমার বোনের মতো, এবং ওইটাও আমার ফ্যামিলি। মানে আমার বাসা থেকে আমার মা যদি একটু বলতো যে তোর আজকে মারবো, আমি ওই বাসাতে বসে থাকতাম। মানে এরকমভাবে আমি অ্যাটাচ ছিলাম ওদের সাথে। এবং ওদেরকে যখন মাদ্রাসাতে নিয়ে যায়, ওই সময় গিয়ে আসলে আমি ওদের সাথে সাথে চলে যাই, যে আমি ওরা যেখানেই যাক না কেন আমি ওদের সাথেই থাকবো। এবং ওরা যেহেতু মাদ্রাসাতে আছে, তা আমি ওখানেই থাকবো, এবং ওখানে আমি পড়বো, আমাকে এখানেই রাখো। আমি ওখানে ছিলাম অনেক অনেক মাস, আমি ওখানে পড়েছি এবং আমার ভালো লেগেছে। মানে আমার জীবনে ওটা মানে বেস্ট একটা টাইম ছিল। আমি সেখান থেকে শুনেছি তুমি খুব ভালো গাজল গাইতে। হ্যাঁ, হ্যাঁ ট্রু। এবং খুব দ্রুত, তুমি এত ছোট্ট একটা মেয়ে, নিজেই হেজাব নিজে পরতে। হেজাব বেঁধে নামাজ পড়তাম, এবং মানে এখনো পড়ি, বাট ওই সময়টা থাকে না ওই যে আগ্রহ। আচ্ছা, এই ফজরের আজানটা কখন দিবে বলেন তো? হুজুর উঠেন উঠেন, আজান কি দিছে? না না, তুমি ঘুমাও, আমরা ডাকবো। আচ্ছা আচ্ছা, মানে ওই এক্সাইটমেন্টগুলো কাজ করতো ওই সময় অনেক বেশি। তো ছোটবেলায় তুমি অনেক বাধ্যগত সন্তান ছিলে এবং দুষ্টুমি একটু চঞ্চল ছিলে আমি শুনেছি, কিন্তু তুমি শুধু স্কুলের পড়াশোনার পাশাপাশি তুমি আরো অনেক কিছু করেছো। তুমি ছবি এঁকেছো, তুমি আবৃত্তি করেছো, তুমি নাটক করেছো, তুমি বিতর্ক করেছো। তো সেই সময় কি স্বপ্ন দেখতে তুমি? আমার ওই জিনিসগুলো করার আগ্রহটা নিজে থেকে আসতো, মানে কোনো কিছু করার জন্য করতাম না, আমার ভালো লাগতো করার মধ্যে। আমার কাছে একটু ফাঁকিও দিতাম, যে পড়াশোনা ফাঁকি দেওয়া যায়, আর আমার ভালো লাগতো অনেক। আমি আমি শুনেছি ছোটোবেলা থেকে যে না, আমার বড় হয়ে ডাক্তার হতে হবে, এরকম কিছু একটা। আমার ঠিক আছে, মেয়ে মানেই তো এগুলো ভাবে, আর ছেলে মানে ইঞ্জিনিয়ার ভাবে, এইগুলোই বলে হয়তো মা বাবাদের কমন একটা বিষয়। আর আমার আব্বু আম্মুর একটাই কথা ছিল যে না, যাই করি না কেন আগে আমার রেজাল্ট ভালো হতে হবে, পড়াশোনাটা দেখেন ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা ভালো রেজাল্ট হোক, তারপর আমরা দেখবো যে তোমাকে কোথায় অ্যাডমিশন না করানো যায়। তার আগ পর্যন্ত তারা অনেক চেষ্টা করেছে, বাট মানে সত্যি কথা বলতে ভালো রেজাল্ট কখনোই করতে পারি নাই। বাট হ্যাঁ, আমার ছোট অবশ্যই। ভাই সেটা তাদের ওই আশা পূর্ণ করেছে। আমার ছোট ভাই মাশাআল্লাহ অনেক ব্রিলিয়ান্ট, তারা যেভাবে চেয়েছে ভালো রেজাল্ট করেছে। আমার ক্ষেত্রে একটু ভালো রেজাল্টটা তারা। না, তুমি একটু বেশি বিনয় করে বলছো, হয়তো তারা যেটা চেয়েছিল সেটা পেয়েছে কিনা আমি জানি না, তবে তুমি এখন আইনজীবী হয়েছে, তুমি এলএলবি পড়াশোনা হ্যাঁ, করেছো। এটা শেষ করেছি। হ্যাঁ, তো সেটা তো অনেক বিশাল একটি বিষয়। হ্যাঁ, কাজের মধ্যে এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের অনেক আর্টিস্টরা আছে যারা ব্যস্ত হওয়ার পরে পড়াশোনাটা কাজের শেষ পাশাপাশি করে না। পড়াশোনাটা শেষ করতে পারে না, চাইলেও অনেক কিছু হয়ে ওঠে না। বাট আমি এত কাজ করেছি, এর মাঝখানেও আমি এই সুযোগটা বের করেছি যে না, আমার পড়াশোনাটা যেভাবে হোক আমার শেষ করতে হবে, যাতে কেউ আমাকে বলতে না পারে যে আপনার মেয়ে কী করে, আপনার মেয়ে তো মূর্খ, তো পড়াশোনা শেষ করে নাই, ও তো মিডিয়াতে কাজ করে, ও পড়াশোনা করে নাই, এটা কী করলেন। এই জিনিসটা যাতে আমার মা বাবার কখনো শুনতে না হয়, কিংবা আমার ভবিষ্যতে আমার ছেলে মেয়েদের যেন শুনতে না হয় যে তোমার মা মিডিয়াতে কাজ করছে কিন্তু পড়াশোনা তো করে নাই। তো ওই জিনিসটার জন্য হলেও আমি পড়াশোনাটা শেষ করি। এবং 24 সালে তুমি এলএলবি ডিগ্রি নিয়েছো। তো কবে আমরা তোমাকে কালো পোশাক পরে আসলে আমি চাই লড়াই করতে দেখবো আইনের ইনশাআল্লাহ সপক্ষে? ভেরি সুন। আমাদের তো বার কাউন্সিল এক্সাম নিয়ে খুব মাতামাতি, আমরা সব ফ্রেন্ডরা বলতেছে যে এইবার দে এইবার দে, আমি বলছি না দিব, তারা দিচ্ছি। আমার ইচ্ছা আছে, হ্যাঁ আগ্রহ আছে। তো তুমি বলছিলে যে ফাঁকি দিতে একটু পড়াশোনায়। আমি শুনেছি যে তুমি স্কুলে যেতে না, তখন টিচার এসে নাকি বাসা থেকে হ্যাঁ, ধরে নিয়ে যেত। খাটের তলে লুকিয়ে থাকতাম, ওখান থেকে টেনে নিয়ে যেত আমাকে। মজিদ স্যার নামের একটা স্যার ছিল, মজিদ স্যার। সে যে কত অসংখ্য বার আমার খাটের নিচ থেকে, উপর থেকে, তারপরে বিভিন্ন চিপা থেকে সে বের করে টেনে হেসড়ে আমাকে নিয়ে গেছে পড়ানোর জন্য। এবং এমনও হয়েছে যে আমি তার কান্ধের উপর উঠে বসে পড়ছি।
ও গড। তো তোমার একটি সুনাম ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত, তুমি খুব গোছানো এবং এখনো তুমি আগের দিন রাতে সবকিছু লিখে রাখো এবং ছোটবেলা থেকে সবকিছু লিখে হ্যাঁ, রাখো পরিপাটি করে এবং তোমাকে মা ঘরের লক্ষ্মী বলেন। এবং ছোটবেলায় নাকি তুমি স্কুল থেকে এই গোছ গাছের জন্য তুমি পুরস্কার পেয়েছিলে। হ্যাঁ, স্কুল থেকে মানে হোস্টেল থেকে, ব্যাংক কলোনিতে। ব্যাংক কলোনিতে, রাইট। আমি খুব সারপ্রাইজ আসলে। আমরা খেয়া পেলে ভক্ত, জানতেই তো হয় আসলে। হ্যাঁ, আমি অনেক গোছানো। আমার আমার থাকে আমার মন মানসিকতা না এই গোছানোর উপরও অনেক কিছু নির্ভর করে। যদি দেখি আমার কিছু গোছানো নাই তখন আমার মাথা ঠিক থাকে না। একটু আমার মাথা ঠিক থাকার জন্য না অনেক সময় গুছাই, ঘর গুছাই। আসলে আমার ভালো লাগে। আমার রাত যদি 2টা 3টাও নাকি ঘর গোছাও? সারা রাত এমনও হয়েছে যে সারা রাত আমি আমি ঘর মুছি, ঘর ঝাড়ু দেই, আমি রান্নাঘরে গিয়েও দেখি চারপাশে যেগুলো গুছানো আছে কিনা। তোমার কি কোনো ওসিডি ইস্যু আছে? এটা ওসিডি, হ্যাঁ, এক ধরনের ওসিডি বলাই যেতে পারে, বাট হ্যাঁ অনেক বেশি না যে না একদম প্রপার টান টান থাকতে হবে এরকম না। আচ্ছা। বাট একটু গোছানো হলে আমার ভালো লাগে, নাহলে আমার এলোমেলো জিনিসটা আমি মানে আমার ভালো লাগে না কেন জানি। এমন কোনো বাসায় গেলেও না আমি যদি বসতে বলে দেখি অগোছানো, আমি না নিয়ে ভাঁজ করা শুরু করি, গুছিয়ে রেখে দিই। আচ্ছা, আমি একটু গুছিয়ে বসি। না, আপনি যথেষ্ট পিটপাট আছেন আজকে। আচ্ছা, হোস্টেলের লাইফ সম্পর্কে একটু বলো না। মানে তুমি বাসা থেকে যখন হোস্টেলে গেলে কত বছর বয়স ছিল? ছোটবেলা তো মাদ্রাসাতে যখন গিয়েছি তখনও আমি হোস্টেলে পড়েছি, তখন তো অনেক ছোট ছিলাম। আমার বয়স হয়তো 6, 7, 8 এরকম হবে। আমার মা ভালো বলতে পারবে, তখন খুব ছোট ছিলাম। তো বাসা থেকে দিলো তোমাকে? কারণ হ্যাঁ, তুমি দিয়েছে। প্রথম সন্তান। হ্যাঁ, প্রথম সন্তান। আর ওই যে আমার সাথে সামিরা সাদিয়া ছিল, ওরা আমার থেকে বয়সে একটু বড় ছিল আচ্ছা। এবং ওরাও আমাকে এত ভালোভাবে টেক কেয়ার করছিল এবং আমার আম্মু প্রতিদিন যেত এবং তারাও মানে সুন্দরভাবে ওই জিনিসটা ওয়েলকাম করেছে, ভালো ছিল আমার। আর এরপরে আমি হোস্টেলে পড়েছি শাহিন, বিএফ শাহিন ক্যারেটে, ওখানে আমি ছিলাম ব্যাংক কলোনিতে। তো ওখানে ভালো ছিল, ওখানে আমি পুরস্কারটা পেয়েছি যে গোছানোর উপরে। আর এরপরে আমি ক্যামব্রিয়ানে যখন পড়েছি সেখানেও হোস্টেলে পড়েছি, তো বেশ কয়েক জায়গার হোস্টেলে আমি পড়েছি। বাহ। তুমি ক্লাস 7-এ বোধহয় ভর্তি হয়েছিল ক্যামব্রিয়ানে হ্যাঁ। আসলে, এবং সেখানেই তোমার এসএসসি এবং এইচএসসি। হ্যাঁ, বাহ। তো আমরা একটু ফরিদপুরে যাই। ফরিদপুরে বোয়ালমারিতে হচ্ছে গিয়ে তোমার নানু বাড়ি, হ্যাঁ। এবং সেই জায়গাটা হচ্ছে গিয়ে আমি শুনেছি যে তোমার স্বর্গীয় একটা জায়গা আর কি। হ্যাঁ, আমার খুব পছন্দের। এক্স্যাক্টলি আমার মানে বেড়ে ওঠা তো আশুলিয়াতে, আর আমার থাকে আমার বাসার আশেপাশে খুব একটা আমাদের রিলেটিভ নেই। আমার চাচা আছে, আমার কিছু ফুপু, আমার খুবই কম রিলেটিভ আছে। আমার নানু বাড়িতে গেলে আমার অনেক রিলেটিভদেরকে না একসাথে সব পাওয়া যায়। আর নানু বাড়ির মধ্যে না একটা অন্যরকম যে থাকে না, মামার বাড়ি রসের হাঁড়ি টাইপের, অ্যাকচুয়ালি ফিলিংসটা ওরকম। মামা তো ভাই ছিল, ভাই এখন ওর ওখানে থাকে না, বাট আগে ছিল। আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি ছোটোবেলা থেকে ওই যে পাটার মধ্যে এই ভাত দিয়ে, গরম ভাত দিয়ে, খুদের ভাত বলো এটাকে, ভাত দিয়ে ভর্তা দিয়ে যে বেটে বেটে খাওয়ার মধ্যে যে তৃপ্তিটা, প্লাস হচ্ছে রস, এবং একদম খেজুরের রস, পুকুর থেকে উঠে একদম টাটকা মাছ, সব কিছু মিলে না আমার কাছে জিনিসটা অন্যরকম লাগে। মানে এটা আমার কাছে মনে হয় বেস্ট, ড্রিম প্লেস, একদম ড্রিম প্লেস। আমি এখনও সুযোগ পেলে না, আর আমার কাছে গ্রাম না খুব ভালো লাগে। গ্রামের ওই বাতাস, মন খুলে যত দূর চোখ যায়, ওই যে একটা শস্যের শ্যামল যেই সবুজটা আমার খুব আরাম লাগে, শান্তি লাগে। এবং আমার মা বলে যে আম্মু যখন একা যায় বলে আমার মেয়েটাকে আনলাম না, ও তো এখানে কি আরাম করে বসে থাকতো, আমার মেয়েটা খুব ভালো লাগতো। তুমি আসলে গ্রামকে যে ধারণ করো, ভেতরে লালন করো, সেটা তোমার চোখ দেখে বুঝতে পারছে, তোমার চোখ চিকচিক করছে। হ্যাঁ, আমি এখনো ফিল করছি ওই জিনিসগুলো আসলে। আমরা একটু ক্যামব্রিয়ান স্কুলে চলে যাই। আমি শুনেছি যে 14-15 বছর বয়সে তুমি সেই স্কুলে থাকা অবস্থাতে স্কুলের জন্য তুমি প্রথম মডেলিং করেছিলে। হ্যাঁ, স্কুলে মানুষ যায় পড়াশোনা করতে, তুমি স্কুল থেকে মডেলিং। ও মাই গড, রোমান ভাই এটা ভালো বলছেন, কিন্তু এটা এইভাবে ভাবি। ইউ আর সো লাকি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভিপি স্যার ছিল খায়রুল ভাইয়া, খায়রুল বাশার, স্যার সরি, ও মাই গড ভাইয়া, স্যার খায়রুল স্যার, শ্রদ্ধেয় খায়রুল স্যার আমাকে সবসময় বলতো যে এই যে আসছে আমাদের মডেল। মানে আমি এত বেশি সাজগোজ করে যেতাম ওই সময়, চুলটা কালার করতাম সব সময়। এখন তো নিজের স্যালন থেকে করি,
তখন চুল কালার টালার করা যেত না, চুল কালার করতাম ঠিকঠাকভাবে, ড্রেসগুলো থাকে না ওই যে জুতা অন্য চিকচিকা পরে যেতাম হ্যান ত্যান। এইটা কি তুমি মডেলিং করতে আসছো নাকি ক্লাসে আসছো? আমি বললাম না স্যার ক্লাসে। তাহলে মডেলদের মতো আসছো কেন, তুমি তো মডেল। এই ওকে এই বিজ্ঞাপন করবা করবা? আমি বললাম হ্যাঁ হ্যাঁ করবো। বলে এই আবার বলে এই চুপ। সো হ্যাঁ ওইভাবে আসলে আর ওই যে আগ্রহটা ছিল যে কাজ করতে থাকে না ওই যে পড়াশোনার বাইরে অন্য কাজ করতে খুব বেশি আগ্রহী, সেভাবে আসলে হয়ে গেছে। তো তোমার বন্ধুদের কাছে আমি শুনেছি যে তুমি এতই সাধারণ একটি মেয়ে, মানে কেয়া পায়েল তো মানে 6.7 মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু তিনি এখনো চাতে বান ডুবিয়ে, হ্যাঁ। রুটি ডুবিয়ে কিংবা কলা রুটি খেতে ভালোবাসে, কিংবা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চটপটি ঝালমুড়ি খেতে ভালোবাসে, কিংবা 3 বেলা একদিনে ভাতও খেয়ে ফেলে। ইজ ইট ট্রু? ট্রু অফকোর্স, একদম হার্শ ট্রু এটা। আমি রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে আমার। আঙ্কেলের সাথে একবার হ্যাঁ দেখেছিলাম। আমি আম্মু আব্বু আমার সাথে কেউ আসলে আমি বলে চল না রিক্সায় চলে যাই। গাড়ি তো আছেই কিন্তু আমার রিক্সা চলার মধ্যে না আমার ভালো লাগে যে মানুষ দেখছি, একটা খোলা বাতাস, সুন্দর টুকটুক করে যাচ্ছে, দুজন মানুষ একসাথে কথা বলছে, আমার খুব ভালো লাগে রিক্সাটা। ফুচকা চটপটি বাসে এনে বসে খাওয়ার মধ্যে না মজা কাজ করে না। ওই যে বসে একদম। বসে ওখান থেকে গরম গরম ভাই একটু দেন খাই, একটু টক দেন। টক দেন, একটু ঝাল দেন, এটা দেন, এটা এই যে এই জিনিসগুলো আমার এই জিনিসগুলো খুব আমি এনজয় করি। এবং এখনো যে কে চিনে না চিনে ভাই ওটা তার মতো, আমি আমার মতো যা ভালো লাগে আমি করি। বাহ। কারণ দিন শেষে জীবনে একটাই, এবং এই জীবনটা আমি কোনো দিন ফিরে পাবো না। সো এই জীবনে আমার যেটা ভালো লাগে, যখন যেটা ভালো লাগে আমি করবই। অবশ্যই। যে মানুষ মানেই জাজ করবে কেউ ভালো মন্দ, আমি ওটার মধ্যে যাই না। বাহ। এবং জীবনে একটা বেশি সবচেয়ে আরাধ্য বিষয় হচ্ছে পরিবার, এবং পরিবারের উপরে তো আসলে বড় কিছু নেই। না। তো তুমি, আমি দেখেছি যে তুমি বাবা মা ভাই বোন সবার সাথে খুব অ্যাটাচড। অনেক। আমি সুযোগ পেলেই আমি আমার ফ্যামিলিকে টাইম দিই এবং আমার ভালো একসাথে লাগে। নাটক দেখা হয় তোমার? এটা কম দেখা হয়। এটা আমি এখনো ঠিকভাবে দেখতে পারি না। আমি কোনো নাটক ছেড়ে আমার মনে হয় না যে আমি শেষ করতে পেরেছি। আমার নিজেরই আমার কেমন যেন লজ্জা লাগে। আচ্ছা ওই একটা ডায়লগও যদি দেয় রোমান্টিক যে আমি বলি তোমাকে ভালো লাগছে, এটা শুনলে আমি মা বাবার তাকে আমি আল্লাহ খুব লজ্জা কাজ করবে এখনো। একটু বাবা প্রসঙ্গে শুনি, যেটা আমি বলছিলাম যে একবার যখন আমি ভিডিওটা দেখলাম যে বাবার সাথে তুমি রিক্সা করে যাচ্ছ এবং বাবা মেয়ে সুইট একটা রিলেশন, মানে দেখেই খুব ভালো লেগেছিল। এবং আমি শুনেছি যে তিনি তোমাকে মা বলে ডাকেন কারণ তুমি দেখতে একদম তোমার আমার দাদির দাদির মতো মতো আর হয়েছে। কি। তো একবার ঈদের সময় একটা ঘটনা ঘটেছিল না তোমার জুতো কেনার নিয়ে? হ্যাঁ সারা মার্কেট খুঁজেছে ওই জুতো হাতে করে যে আমার মেয়ের কি এটা হয়েছিল, পছন্দ। ডিটেল বলো না আমাকে। সাভারে একটা মার্কেটে আমরা গিয়েছিলাম, আমি আর আমার বাবা ঈদের শপিং করার জন্য। তো আমার আব্বু আম্মু সবসময় আমাকে সেরা জামাটা কিনে দিয়েছে ছোটবেলা থেকে, যদিও সেটা আমি এখন কিনতে চাই না। তারা আমাকে সবসময় ওভাবেই প্যাম্পার করেছে, বড় করেছে। আর বাসার বড় মেয়ে, বড় সন্তান, আমার মনে হয় যে এই দিক থেকে একটু আগে জন্মালে কি হয় একটু প্যাম্পারটা বেশি পায়। তো আব্বুর সাথে গিয়েছি, একটা জুতো আমার খুব ভালো লাগলো যে আব্বু আমি এটা নিবো। তো আব্বু সব ঠিকঠাক দাম করলো, করার পরে দেখে জুতা আর লাগে না। আমি তো বলি না, আমি কান্না করে দিয়েছি এই জুতা আমার লাগবে। আব্বু আমার তাকে বলে এইটি লাগবে মামা? হ্যাঁ এইটি লাগবে। তাহলে চলো, কোথায় আছে সারা মার্কেট, প্রথম দোকান খুঁজলো যে এটা আছে কিনা, পরে সে হাতে করে নিয়ে যে ভাই এই জুতাটা কি আছে, মানে আমার এই যে ব্যাপারটা আমার মনে হয় না এটা কেউ করবে। দিস ইজ বাবা। এটা নিঃস্বার্থ আসলে। আমি এখন এটা এবং আপনি জানেন আমার সাভারে ওই জিনিসটা ঘটেছে রাত অ্যারাউন্ড 9টা কি 10টা এরকম সময়। এবং ওই সময় আব্বু বলেছে যে না আম্মু এই মার্কেটে নাই, আমি তোমাকে পরে কিনে দিই। আমি বলছি জাস্ট আমি মন খারাপ করে বলেছি যে ঠিক আছে। আব্বু বলে কি না, আমার মেয়েকে নিয়ে এখন আমি ঢাকাতে, তখন বসুন্ধরা খুব পপুলার, তো বসুন্ধরা মার্কেটে নিয়ে গেছে এবং সারা রাত খুঁজেছে এবং ওই সেম টাইপের একটা জুতা আমার বাবা আমাকে কিনে দিচ্ছে। পৃথিবীর সব বাবা মার জন্য সশ্রদ্ধ সালাম। নিশ্চয়ই তারা সবসময় যে নিঃস্বার্থ ভালোবাসা দেন সেটা কখনো সন্তানরা পূরণ করতে পারে না। বাবা যে মানে বাবা এই যে শব্দটা যে আমার বাবা, এটার যে কি শান্তি, বাবা যখন থাকে এই থাকাটাই আসলে বড়, এটাই বড় মানে ছায়া, মানে বাবা ওয়ার্ডটার মধ্যে বড় ছায়া। যার বাবা নাই
সে বলতে পারবে যে বাবার জায়গাটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। বাবাকে যে ফোনটা দিয়ে যখন বলি না হ্যাঁ আব্বু ঠিক আছে, একবারই জিজ্ঞেস করে আম্মু কই তুমি, এই যে যে একবার জিজ্ঞেস করা, এই যে যে তৃপ্তিটা যে এই মানুষটা যে আমার জীবনে আছে, এটা এটা আমার মনে হয় যে আমাদের আমাদের এই পুরো পৃথিবীতে আমাদের আপন বলতে যে এক দুজন মানুষগুলো না, এটা আসলেই অনেক বেশি ম্যাটার করে অবশ্যই, আমাদের জীবনে। অবশ্যই অবশ্যই। এবার আরো দুইজনের কথা শুনতে চাই, তোমার ছোট ভাই বোন যাদের নামও আমি শুনেছি যে তুমি রেখেছো, হ্যাঁ। আরিয়ান আদভান দীপ এবং অ্যালেন আয়রা। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমার ছোট ভাইয়ের নাম ছিল প্রথমে সৈকত ইসলাম দীপ। আচ্ছা, এই নামে ওর অলরেডি জন্ম নিবন্ধন করে ফেলছে, আমার মা বাবা সবাই এই নাম রেখে জন্ম নিবন্ধন করে ফেলছে, এই নামে অলরেডি ও মানে সব কিছু করতেছে। হঠাৎ করে আমার কেন যেন একদিন মনে হলো যে না, ওর নামটা আমি চেঞ্জ করি। তো আমি বললাম যে শোনো দীপ, এখন থেকে তোমার নাম দীপ আছে, ঠিক আছে, এটা ডাকতেছে সবাই যেহেতু এটা হয়ে গেছে, এটা থাকুক। আর বাকি যে সৈকত ইসলাম দীপ যেটা, ওটা চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে আরিয়ান আদভান দীপ। কি এই নাম, এটা কি আমার নাম? আমার হ্যাঁ, এখন থেকে এটাই আমার এটাই। বলে যে এটা কেমনে সম্ভব আম্মু, আপনি কি করছে এটা? এটা আমি করে ফেলছি। তো হ্যাঁ, আর আমার ছোট বোন যে ও তো আসলে কিছুই জানে না, এর জন্য আগে ভাগে ঠিকঠাক করে নাম রেখে ফেলছি আর কি। ওকে। তো যেটা হয় যে তুমি এত ভালোবাসো, এত নিঃস্বার্থভাবে ভালোবাসো, ভাই বোনকে তো ভালোবাসাই হয়, কিন্তু গত 7 সেপ্টেম্বর যখন দীপের জন্মদিন ছিল, তুমি খুব সুন্দর কিছু ছবি পোস্ট করেছিলে এবং যার মধ্যে তুমি ভাইকে জড়িয়ে ভাইয়ের গালে একটা চুমু দিয়েছিলে, যেটি খুব প্রাইসলেস একটি আবেগী ছবি, কিন্তু সেই ছবিতেও অনেকে নেগেটিভ কমেন্ট করেছে এবং ট্রোল করেছে। এই যে ভাই বোনের সম্পর্ককেও যারা বিকৃতভাবে ব্যাখ্যা করে, তাদেরকে নিয়ে তুমি কি বলবে? আমি এই বিষয়টা নিয়ে আসলে ওই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় ছিলাম না। আমার অনেক দিন পর্যন্ত এটা নিয়ে আমি ব্যাড বাস খেয়েছি। আমি খুব একটা কথা বলি না ভাই, আপনি যেটা বললেন যে পায়েল খুব বেশি নিজেকে ওপেন আপ করতে চায় না, সো এটা নিয়ে আমার কথা কখনো বলা হয় নাই। বাট এটা খুবই লজ্জাজনক এবং খুবই ধিক্কারজনক। এবং আমার কাছে যেটা হয়েছে, আমার ছোটো ভাই তো আমার থেকে অনেক ছোট এবং ও আমার বাচ্চার মতো, মানে আমি ওকে এভাবে আগলে রাখি, আমার ডিসিশন ছাড়া ও কিচ্ছু করে না। আমার ভাইটা এত ভালো, এখন ওকে আমি কিছু বললে ও মাথা নিচু করে রাখে, এতটা সম্মান আমাকে করে, এবং ওই সম্মানটা আমি আমার ছোট ভাইকে করি এবং আমার খুবই স্নেহের, আমার বুকে জড়ায় রাখে আমার ভাইটাকে। আমি ওকে জন্ম হতে, আমার জন্মের পরে আমার হাতে আমার মা আমার বাবা আমাকে দিছে যে এটা তোর, নে এটা তোর খেলার সাথী। আমার এখনও মনে পড়ে যে ও যখন সকাল 5টায় ওর জন্ম হয়, আমি সকাল 11টা পর্যন্ত আমার 2 হাতে আমার ভাই। এই ভাইটা আমার এতটা কলিজার আর কি। এই ভাইটা আমার পুরো অপোজিট, একদম অপোজিট। ও মানুষের সাথে খুব একটা ইন্টারাপ্ট করতে পারে না, সারাক্ষণ টেমস খেলে, পড়াশোনা করে, মানুষদেরকে অনেক সম্মান করে এবং প্রপার শিক্ষা যেটাকে বলা হয় আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে দিতে। তার মানুষের প্রতি যে সম্মান, যে ভালোবাসা, সেটা অ্যাকচুয়ালি আপনার মন ছবি। আমার ভাইয়ের এত প্রশংসা, আমি যে তার বোন হিসেবে বলছি এরকম না, একটা ব্যক্তি মানুষ হিসেবে বলছি। যদিও আমার থেকে অনেক ছোট, মাত্র এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সো ও হচ্ছে কখনো ফেসবুকে ছবি টবি দেয় না, তুলেও না। এটা নিয়ে আমার আর ওর মধ্যে অনেক ঝগড়া হয় যে একটা ছবি তুলে দেয়, আমাকেও তুলে দেয় না, আমার সাথেও তুলতে চায় না। এমনিতে ব্যক্তি জীবন অনেক শাই, তুলতে মানে আমার অপোজিট। তো খুবই জোর করে যে না আমাকে একটা চুমো দাও। আর আমি সবসময় আমার বাসায় গেলে আমার ওই যে আদরের থাকে না, ভালোবাসার কিছু সাইন, আমার ছোটো বোনকে আমি বলি আপু আমাকে একটা চুমা দাও তো, আমার ছোটো ভাইকে একটা চুমা দাও, চুচু দাও তো আমাকে এসে চুচু দেয় ছোটোবেলা থেকে। এবং আমি রাগ করে থাকলে না, ওরা এসে আমাকে চুচু দিয়ে ঠিক করে, এটা সুন্দর করে যে আমার বোন রাগ করে আছে। সো এরকম একটা ছবি, আমাদের খুবই পছন্দের একটা ছবি আমি শেয়ার করেছি আমার ভাইয়েরকে জন্মদিনে, এবং লেখা কিন্তু ওখানে যে এটা আমার ছোট ভাই। এবং আমার ভাই ইউজুয়ালি খুব একটা এগুলো দেখে না, এবং ও একটু বড় হচ্ছে যেহেতু, ওর কিছু বন্ধু বান্ধব আছে, একটা সোসাইটিতে তো ডেফিনেটলি মিশে। তো এটা দেখার পরে ও প্রথম খুশি হয়েছে যে আপু অনেক লাইক করেছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। যখন ও পড়া শুরু করেছে যে মানুষ এটাকে অন্যভাবে বলা শুরু করেছে, ব্যাখ্যা করছে, আমার ছোটো ভাই ওর ট্রমাতে চলে গেছে, ও কথা বলে না। মানে এখনও না, ও আমাকে থাকেন অনেক দিন পর্যন্ত আমার কাছেই আসে নাই, ওর মধ্যে একটা ট্রমা কাজ করে। এটা মানুষ কী ভাবা শুরু করলো, আমার বোনের সাথে এটা কী হতে পারে, এত ছোট একটা মানুষ। মানে আমরা ভাই আর্টিস্ট মানুষ, কাজ করি, পাবলিক ফিগার, মানুষ আমাদেরকে বলার মতো ওই জাজমেন্ট আছে, আমরা দেই, কথা বলি না কখনো। বাট এই না যে কিছু সম্পর্ক, যে সম্পর্ক নিয়ে তুমি কখনোই আঙ্গুল তুলতে পারো না, রাইট,
এটা উচিত না। আমি কথা বলি নাই, আমার মাও চুপ, আমার বাবাও চুপ, যে কি হলো, এবং এটা বলার কোনো ভাষা নাই, বিশ্বাস করেন, কোনো ভাষা আমি খুঁজে পাই নাই যে এটা ব্যাখ্যা। যে মানুষগুলো এটা নিয়ে বলেছে, সেই মানুষগুলোর মস্তিষ্ক, তাদের ফ্যামিলি, তাদের শিক্ষা কোন পর্যায়ে পৌঁছে গেলে যে তারা এই টাইপের কমেন্ট তারা এখানে করতে পারে। সব কিছু নিয়ে মানুষ মজা করতে পারে না, ওই রাইটস তাদের নাই। একদমই। আসলে দিন শেষে পরিবারই থাকবে, ভাই বোনের সম্পর্ক একই রকম ভাবে থাকবে, কিন্তু যারা নেগেটিভ কমেন্ট গুলো করলো তারা যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যায়, এই খারাপ মন্তব্যটা কিন্তু থেকে যাবে। থেকে গেল না, কোনো দরকার ছিল না কিন্তু। এবং যে মানুষগুলো এগুলো করেছে তাদের আমার মনে হয় যে আর কোনো কাজও নাই, তারা মনে হয় এমনিতে এগুলো মানে জেনে বুঝে এটা করে। এবং এটার মধ্যে না ওই যে কিছু মানুষ আছে না যে পৈশাচিক একটা আনন্দ পায়, পৈশাচিক যে আনন্দটা সেটা তারা খুঁজে পায় এটার মধ্যে। তো তুমি ফেসবুক পেজ চালাও, কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্ট নেই কেন? ভালো লাগে কেন? নাকি ফেক আছে? না না, ফেক তো ফেক নিয়ে কথা বলা দরকার নেই। বাট হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট, আমার ফেসবুক আইডি খুব ভালো লাগতো, ছবি টবি ছাড়তাম, মানুষ কথা টথা বলতো, অনেক ফ্রেন্ডদের সাথে যোগাযোগটা থাকতো অনেকের সাথে। সো এই জিনিসটা বন্ধ হয়েছে মনে হয় 2018-19 দিকে, অনেক আগে। হ্যাক হয়েছিল? হ্যাক হওয়ার পরে খুব বাজেভাবে আমার মনে হয়েছে যে না, এটা মেনটেন করতে খুব প্যারা খাচ্ছি, নানান রকমের ঝামেলা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি খুলতাম, বাট যখন দেখলাম যে না, আমি প্রথমত অভ্যস্ত হয়ে গেছি যে এটা ছাড়াই ভালো আছি, একটা ভালো টাইমে আমি নিজেকে দিতে পারি, কাজে দিতে পারি, সেটা একটা বিষয়। আর একটা বড় বিষয় যেটা হচ্ছে যে অনেকেই বলে যে আপু আপনার ফেসবুকে এটা অ্যাড হই, সো এখন বলি যে নাই। সো থাকলে তো অনেক সময় যে অনুরোধে ঢেকে গেলার মতো যে হ্যাঁ ঠিক আছে অ্যাড হয়েছে, আমার ওই মানুষের সাথে না ওই হুদায় কানেকশন রাখাটাও ভালো লাগে না, যে আচ্ছা থাকলে তো একটু থাকে না, মানুষ টুক করে হাই লিখে দিল, ওই জিনিসটাও আর নাই। কিন্তু পায়েল, ক্র্যাশ খাওয়া তো বন্ধ রাখতে পারোনি এবং প্রপোজ করা তো বন্ধ রাখতে পারোনি। আমি শুনেছি যে একজন ভক্ত পা ভাঙা নিয়ে নাকি তোকে প্রপোজ করতে এসেছিল। হ্যাঁ এটা সত্যি, এবং সকালে, এবং সে পাটা খুব রিসেন্টলি ভেঙেই সে আসছে, এবং তার আমার মনে হলো যে আচ্ছা পা ভেঙে গেছে একটা বড় ধরনের দুঃখজনক ব্যাপার, এবং সে শারীরিকভাবেও তো আসলে সে খুবই আনফিট, কিন্তু তার মেন্টালি এত ফিট কিভাবে হলো যে না, আমার এই মুহূর্তে তার সাপোর্টটা দরকার, তাকে ভালোবাসাটা দরকার। তো হ্যাঁ, এই ভালোবাসা নিঃস্বার্থই। মানে শারীরিকভাবে সে কিছুটা দুর্বল হলো, মনের দিক থেকে এতটাই সবল, ভালোবাসা এতটাই শক্তি, সে চলে এসেছে একদম ভাঙা পানি। ওকে, তোমাকে আমরা টিভিতে দেখছি, অনেক নাটক করছো, 400 নাটক, কিন্তু তুমি ক্যারিয়ারে একটি সিনেমা করেছো, ইন্দুবালা, 29 নভেম্বর 2019-এ মুক্তি পেয়েছিল। আচ্ছা হ্যাঁ। তুমি কি কখনো মনে করো যে সেই সিনেমাটি করা তোমার ঠিক হয়নি? কিছুটা আফসোস কি আছে? একটা জিনিস আমার মধ্যে, এটা একদম ছোটবেলা থেকে, যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকেই কাজ করে, যেটা করে ফেলেছি সেটা নিয়ে আমি যত কিছুই বলি না কেন সেটা কোনো দিন ফিরে আসবে না। আফসোস করি, সেটা নিয়ে রিগ্রেট করি, যাই করি না কেন, এটা আসলে আমি চেঞ্জ করতে পারবো না। আর আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমি যাই করেছি, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার জন্য শুরু ছিল, এবং শুরুটা সবসময় আসলে একটু স্ট্রাগল থাকে, একটু ইনডিসিশন থাকে, অনেক কিছুই থাকে আসলে শুরুর দিকটা, যে কোনো ক্ষেত্রেই একটু অগোছালো থাকে, এবং সময়ের সাথে সাথে, কাজের সাথে সাথে সেটা আসলে পরিপূর্ণ হতে পারে, চাইলেই সম্ভব। সো ওই সময়টা আমি কাজ করেছি, বাট আমি বলবো না যে আমি রিগ্রেট করি, বাট হ্যাঁ এটা আরও অনেক বেশি ভালো হতে পারতো। ইন্দুবালা নামে যে সিনেমাটা, আমার চরিত্রটা খুব ভালো ছিল, আমি প্রধান চরিত্রে ছিলাম, ইন্দুবালা চরিত্রে ছিলাম, এবং আমার কো আর্টিস্টগুলো খুব ভালো ছিল, গল্পটা খুব দারুণ ছিল, সব মিলিয়ে আসলে ভালো করা সম্ভব হতো যদি প্রপারভাবে করা যেত। তো তবে আমার খুব ভালো লেগেছে তুমি ভুলগুলোকে খুব সুন্দর করে এমব্রেস করতে পারো আর কি, যেটা বলছিলে যে শুরুতে কিছুটা অগোছালো থাকতে পারে, সেটা সবারই কম বেশি থাকে। হ্যাঁ ওইটাই, মানে আমি অলওয়েজ অপশন বি চিন্তা করি, যে পারফেক্টই হতে, কোনো কিছুই পারফেক্ট না, সো পারফেক্ট করে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। হ্যাঁ অ্যাডজাস্ট করে নেওয়া যায়, সব কিছুর মধ্যে অ্যাডজাস্টমেন্টটা থাকলে আসলে লাইফটা অ্যাকচুয়ালি অনেক স্মুথ, অনেক সহজ। আমরা এটাকে এত বেশি কমপ্লিকেটেড করে ফেলি সব কিছু মিলে, যে ভেবে এটাকে সব কিছু মিলে এক মাসালা বানায় ফেলি, বাট অ্যাকচুয়ালি না, চাইলেই সম্ভব এটা সহজভাবে। তুমি তো মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমার প্রস্তাব পেয়েছো, করোনি কেন? করিনি কেন?
আমি আসলে নাটকে অনেক রেগুলার কাজ করি। আমার একটা বড় স্ক্যাজুল দেওয়া থাকে নাটকে, অনেক আগে থেকে দেওয়া থাকে, 1-2 মাস 3 মাসও আগে থেকে স্ক্যাজুল দেওয়া থাকে। সো ওইটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে নাটক যেহেতু রেগুলার করছি, আমার কাছে মনে হয়েছে যে না, এখানে যে কোনো এক জায়গা থেকে আমি হয়তো ভালো কিছু করতে পারবো এবং এই জায়গাতে আমি আসলে প্রপার টাইমটা দিচ্ছি। আর এর বাইরে সিনেমাটা করব, বাট তাড়াহুড়া না। আচ্ছা আসছে মানে লাফ দিয়ে সিনেমার মধ্যে পড়ে গেলাম, সেই ব্যাপারটা কখনো কাজ করে নাই। যে হ্যাঁ আসছে, ওকে লেটস সি। আচ্ছা, ওকে, তুমি এখন ধীরে চলো নীতিতে বিশ্বাসী। হ্যাঁ হতে পারে। তো এবার একটু নায়কদের প্রসঙ্গে জানতে চাই, আচ্ছা। যেহেতু শাকিব খানের নাম নিলাম এবং টেলিভিশনের যারা পপুলার স্টার তোমার সাথে কাজ করে তাদের সম্পর্কে একটু জানতে চাই। তৌসিফ মাহবুবের কথা বলি, কারণ একবার তৌসিফ মাহবুব তোমার সম্পর্কে বলছিল যে খুব মিষ্টি একটা মেয়ে, কিউট একটা মেয়ে। কেয়া পাইলে সবচেয়ে ভালো হচ্ছে কি ও কারো ক্ষতি করে না। সত্যি? বাবা হ্যাঁ, কথা সত্য। আমি ক্ষতি আসলেই করতে চাই না। আমাকে ইভেন তৌসিফ ভাই এরকমও অনেক সময় বলে যে আমি অনেক সেটে প্যারা খাই যে না ভাইয়া এটা এরকম কেন হচ্ছে, এটা এরকম কেন। তখন বলে তুমি বলো পায়েল, যাও যাও বলো, তুমি এটা করো এটা করো। আমাকে অনেক ধাক্কায় যে বলো বলো। আমি না ভাইয়া থাক, না বলি, কষ্ট হলেও করে ফেলি, এরকম আর কি। মানে আমি কোনো ঝামেলাই নিতে চাই না। এটা কষ্ট হচ্ছে, আচ্ছা ঠিক আছে শেষ হয়ে যাবে তো, এটা তার থেমে থেকে মানে কষ্ট করে ফেলি, এই তোমাকে বলে লাভ নেই। তুমি চাও করতে কিন্তু পারো না, অ্যাকচুয়ালি আমি পারি না। তো তুমি ঝামেলা নিতে চাও না, কিন্তু অনেক সময় কি তোমাকে কোনো ঝামেলা পড়তে হয়েছে? মানে তুমি কোনো নায়কের সাথে অভিনয় করছো, কিন্তু সেই নায়কের গার্লফ্রেন্ড তোমাকে ফোন করে সেই নায়কের সাথে অভিনয় না করার জন্য থ্রেট দিয়েছে? না 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 ভাই, মাফ চাই, এটা খুবই ভুলভাল একটা কথা। এরকম কখনোই হয়নি। আমি যে নায়কদের সাথে কাজ করি তারা এরকম কোনো রিলেশনও যায়নি যার কারণে আমাকে ফোন, আমার পর্যন্ত ফোন আসার প্রয়োজন নো হয়েছে। ডিপ্লোম্যাসি। না না, আমার পর্যন্ত আসেনি, হয়েছে হয়তো, Okay. আমি শুনেছি ফোন হয়তো গেছি, আমি শুনেছি, বাট আমার পর্যন্ত অ্যাকচুয়ালি ফোন আসে নাই। আসলে কোনো জায়গা থেকে আসে নাই ফোনটা। বউরা ফোন দিয়েছে, আপু কেমন আছো, আর পার্লার দেওয়ার পরে তো বউদের সাথে আরো ভালো সম্পর্ক তৈরি হয়েছে যে ঠিক আছে। বাট ওই ক্ষেত্রে আমার আসলে, আর আমি এত বেশি প্রফেশনাল, আমি না ব্যক্তি জীবনে কখনো মানে জিজ্ঞেসও করতে চাই না, আমার ভালো লাগে না কাজ ছাড়া জিজ্ঞেস করতে করে। তবে এখানে বসবার আগে আমি তোমার বেশ কয়েকজন পরিচালকের সাথে কথা বলে এসেছি। আচ্ছা, তুমি শুনতে চাও কে কি বলেছে? কি বলেছে? যেমন পরিচালক মাহমুদুর রহমান হিমি, তিনি বলেছেন যে যেটা সবাই বলে আসলে, যে কেয়া পায়েল খুবই গোছানো একটা মেয়ে, এবং সেটা যদি আমি তাকে কোনো একটা জিনিস বোঝাই কিংবা কোনো ডিরেক্টর যদি তাকে পারফেক্টলি ব্রিফ করে, কেয়া পায়েল পুরো ইনটু হয়ে যায় চরিত্রের দিকে, এবং সেখানে মানে অনেক সময় আমরা চিনতে পারি না যে এটা কি কেয়া পায়েল, কিন্তু ঠিকঠাকভাবে যদি বোঝানো যায় আসলে। কি বলবো? হিমি ভাইয়ের সাথে থ্যাংক ইউ, হিমি ভাইয়া যে ভালো একটা আমাকে বিশেষণ দিয়েছে, থ্যাংক ইউ। পাশাপাশি আরেকটা লাইন আমি যোগ করে দেই, মানে আমি ভুলে গিয়েছিলাম যে ও নিজেও জানে না যে ও কত বড় মাপের অভিনেত্রী। বাপরে বাপ। বলো। আমি হিমি ভাইয়ের সাথে অনেক কাজ করেছি। আমার একটা খুব পছন্দের কাজ, সেটা হচ্ছে আগন্তুক। খুবই পছন্দের একটি কাজ, এবং এই কাজটি করার সময় আমাকে হিমি ভাই শুধু একটা কথা বলেছে যে পায়েল, এই চরিত্রটা তোমার এবং পুরো নাটকটা মানুষ শুধু তোমাকেই দেখবে, সো তোমাকে এইভাবে করতে হবে, তুমি জাস্ট এখানে ইনভলভ হয়ে যাও, ক্যারেক্টারে ইনভলভ হয়ে যাও। আমার কাছে যখন মনে হয়েছে ডিরেক্টর এত বেশি সিরিয়াস এবং ক্যারেক্টারটা নিয়ে সে এত বেশি ওন করছে, আমার না তখন মনে হয়েছে যে না ওকে আমি করি। আর সত্যি কথা বলতে আমি যখন কাজ করি, অভিনয় করি, তখন না আমি চেষ্টা করি যে ভালো করে করার। আমি ওই যে বললাম না, কাজটাকে আমি অনেক ওন করি। কখনো ওই যে টাকা নিয়েও চিন্তা করি না, কখনো ভাবি না যে আর দুইটা মানুষ কি জাজ করছে, কিংবা কারো পার্সোনাল লাইফ নিয়েও কোনো ইন্টারফেয়ার, কিচ্ছু কাজ করে না। বিশ্বাস করেন, এই যে এই জিনিসগুলো মাথা ঢোকেই না। আমি ওই কাজটা করে আমার কাজটা যেভাবে হোক শেষ করতে হবে, ভালো করতে হবে, ওই জিনিসটা মাথায় কাজ করে অলওয়েজ। তো এই জন্য আসলে ওই অভিনেত্রীর বিষয়টা আমি চেষ্টা করি, আমি আমার মনে হয় না যে ওই পর্যন্ত ভাই টাচ করতে পারছি, বাট আমার লেভেল বেস্ট ট্রাইটা করি। আরেকজন পরিচালক হচ্ছে প্রবীর রায়চৌধুরী। আচ্ছা দাদা, তিনি আমাকে বললেন যে যেটা সবাই বলে যে প্রাণ চাঞ্চল্যে ভরপুর কেয়া পায়েল যখন সেটে থাকে খুবই হাসি খুশি থাকে। তোমরা একটা নাটক করেছিলে মাধবীলতা, এবং বান্দরবানে যখন শুটিং হয়েছিল একদম সান পড়ে যাচ্ছে, তোমরা বাইক করে গিয়েছিলে, এই ঘটনাটা একটু শুনি। মাধবীলতা যে চরিত্রটি, সেটা হচ্ছে আমি একটা বোবা মেয়ে থাকি,
সাইন ল্যাঙ্গুয়েজে আমি ঝগড়া করি, একটা খুবই ভাইটাল সিন ছিল যেটা আমার খুব পছন্দের এই নাটকে। এবং খুবই ভালো লাগার একটা বিষয়, যখন এই নাটকটি স্ক্রিপ্ট করা হয় তখন অন্য একজন অভিনেত্রী ছিল, এবং তাকে না ভেবে আমাকে ভাবার রিজন হচ্ছে সব কিছু মিলে যে না, মনে হয়েছে যে পাইলে জিনিসটা ভালো পারবে। সো এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং। সবাই চিন্তা করেছে, তো আমিও চেষ্টা করেছি ওই এফোর্টটা দেওয়ার, ভাই মান সম্মানটা রাখার। আর আমরা কাজটা করেছি বান্দরবনে। সো মানে ওটা আমাদের লাস্ট ডে ছিল, এবং ওই শটটা আমাদের খুবই ভাইটাল একটা শট, সো এটা লাগবেই। তো দাদা বলছে আমরা অনেক দূরে আছি, দাদা বলছে পায়েল আমরা যদি গাড়ি আসে, গাড়িতে যদি যাই তাহলে আমরা সানটা ধরতে পারবো না। আমরা দাদা কীভাবে যাওয়া যায়, বাইকে যাওয়া যাবে, বাইকটা খুব রিস্ক, কারণ আমাদের পাহাড়ে উঠতে হবে এবং বাইক করে, সো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই দাদা, যেহেতু এই শটটা লাগবে মানে আপনি যেভাবে হোক আমাকে নিয়ে যান। তো আমি ওই শাড়ি পরে বাইকে করে ওই একদম চাঙ্গে উঠছি আর কি। সো এবং আমি যে কোনো কিছু না বলে আয়না আনো, আমি কিছু দিতে হবে না, আমি জাস্ট যে বসে পড়ে আমি ওই শটটা দিয়েছি। এবং সবাই বললো যে এটা পায়েল দেখেই সম্ভব হয়েছে, যে এফোর্টটা সে দিয়েছে, না দিলেও পারতাম। কারণ এখানে আমার আসলে ওখানে হাত গুটে বসে থাকতে পারতাম যে না, আমি বাইকে কেন যাবো, শাড়ি পরে আছে, আমি যদি পড়ে যাই, যদি মরে যাই, যদি কিছু হয়, কিংবা দরকার নাই, আমি ওইটা করি নাই, আমি এফোর্ট দিয়েছি। আমার মনে হয় যারা আজকের পডকাস্ট দেখছেন শুনছেন তারা তোমাকে নতুনভাবে আবিষ্কার করছে, কারণ এই যে ভেতরের বিষয়গুলো কিন্তু অনেক কিছু অজানা। যেমন এখন আরেকটি ভেতরের বিষয় বলবো, সেটি হচ্ছে কি, তুমি যখন বাইরে যাও, প্রবীরা চৌধুরী বলে থাকেন যে তোমাকে চকলেট আনবার জন্য, কিন্তু তুমি আসো চকলেট নিয়ে আসো, কিন্তু প্রবীরা চৌধুরী বলে চকলেটগুলো আর পাই না। দাদা বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক চকলেট দিব। তার প্রশ্ন হচ্ছে কে খেয়ে ফেলে? আমার ছোট ভাই বোন, ইভেন আমিও। বাট হ্যাঁ, চকলেটের কথা বলে, সত্যি কথা, কিন্তু দেখা হয় না, তো এর জন্য বলে 1 বছর আগে আর দেখা হয় 1 বছর পরে, তো এই জন্য আসলে দেওয়া হয় না। আরেকজন ডিরেক্টরের সাথে কথা বলেছি, তিনি হচ্ছেন পথিক সাধন। আচ্ছা, ওকে। এবং তিনিও একই কথা বললেন যে অনেক হাসি খুশি থাকে, অনেক ফ্রেন্ডলি। মুন্সিগঞ্জে তোমরা একটি নাটকের শুটিং করেছিলে এবং একদম ঈদের 3-4 দিন পরে শুটিং হয়েছিল এবং একদম ডিগ্ল্যাম লুকে তোমাকে দেখা গিয়েছিল। তখন তিনি তোমাকে আরেকভাবে আবিষ্কার করেন যে ও মাই গড, পায়েলকে অসাধারণ অভিনেত্রী। এবং তুমি সবসময় কোনো একটি নাটকের গল্পে যদি কনভিন্সড হও, তখন তোমার চরিত্রের স্পেস কতটুকু কিংবা তুমি কতটুকু জুড়ে থাকবে, তোমার চরিত্রের গভীরতা কত, তার থেকে বেশি কথা তুমি পুরো নাটকটাকে ওন করো। ট্রু। এবং প্রতীক সাধন যে কাজটি করেছি, এই কাজটি বেদনার হালখাতা, এবং অসম্ভব সুন্দর একটি গল্প। এবং প্রতীক সাধনও অনেক ও চেষ্টা করে যে ওর জায়গাতে প্রপারভাবে কাজটা শেষ করতে। আমার কাছে মনে হচ্ছে যে ডেডিকেশন আমার ডিরেক্টরের অনেক ছিল ওই ক্ষেত্রে। তো তখন আমার মনে হচ্ছে যে না, ওকে আমিও একটু ঠেলি, তাহলে আরো ভালো কিছু হোক, এরকম আর কি। আরেকজন ডিরেক্টর হচ্ছে এস.আর. মজুমদার নাহিদ ভাইয়া। হ্যাঁ, এবং শেষ যে নাটকটি তোমরা করেছিলে এবং তোমাদের লাস্ট এর একদম সান পড়ে যাওয়ার আগে একটা ব্যাপার ছিল, একটা গানের শুটিং এর জন্য কিছু সিরিজ অফ শট দরকার ছিল, এবং তারা ভাবতে পেরেছিলেন যে কনফিউজ ছিলেন যে এটা আসলে হবে কিনা, কিন্তু তোমাকে বলবার পরে তুমি বলছো হ্যাঁ 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 হয়ে যাবে, এবং তুমি তাদের প্রপারলি হেল্প করেছিলে এবং সান পড়বার আগেই আর কি কাজটি হয়েছে। আমি মনে হয় 10 মিনিটের মধ্যে 3টা ড্রেস চেঞ্জ করেছি। এবং মানে একজন হচ্ছে টি শার্ট এই হাত থেকে নিতে ওই হাতে নিতে নিতে আমার ড্রেস চেঞ্জ করে আমি বলি রেডি, কই শর্ট নেন। এবং যখন বলেছে যে 2টা শর্টও সম্ভব নয়, সেখানে আমি 4টা শর্ট দিয়ে ফেলছি। মাই গড, যে হবে, চাইলেই সম্ভব। বাহ বাহ বাহ। আসলে এমনি এমনি তো কেউ সফল হয় না, সফলতার পেছনে থাকে অনেক সংগ্রাম এবং অনেক নিষ্ঠা। আমরা হয়তো সেই গল্পগুলো সবসময় দেখি না কিংবা এড়িয়ে যাই। তোমার গল্পগুলো শুনে আমার খুব ভালো লাগছে, কিন্তু অনেক ভালো ভালো কথা হলো, এবার একটু স্পাইস কিছু। ও মাই গড, রুমান ভাই, সেখানে গুজব গুঞ্জন থাকতে পারে, স্পাইস থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, সব কিছু নিয়ে বসেছি আজকে। ভয় পেয়ে গেলাম ভাই। আচ্ছা, কিছুদিন আগে খবর বেরিয়েছে যে তুমি নাকি সার্জারি করেছো। ও মাই গড, আমি জানতাম। তুমি অনেক দেখেছো আর কি। এই প্রশ্নটা খুবই কমন ছিল এবং এটা নিয়ে আমি এখনো কোথাও কথা বলি নাই। সো আপনার কাছে এসে আসলে আমি ধরা খেয়ে গেলাম। মানুষ যখন জন্মায় প্রত্যেকটা মানুষ সুন্দর, এটা আমার ক্ষেত্রে আমি এই বিশ্বাসটা করি। প্রত্যেকটা মানুষ তার জায়গাতে সুন্দর। এবং আমি ছোটবেলা থেকে সবসময় ওই যে কিউট সুন্দর একটা প্রশংসা পেয়ে পেয়ে আসলে বড় হয়েছি।
সো যখন ওই যে থাকে না, আমি একটা সেলুন যখন দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে বিউটিটা নিয়ে আমি আরও বেশি যখন সার্চ করা শুরু করলাম, তখন কি আমার মধ্যে না এক ধরনের মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কি একটু থাকে না, একটু কিছু একটা করি ছোটোখাটো, বাট কখনো আমার মধ্যে ওই ইন্টেনশন ছিল না যে আমি এক্সট্রা কিছু করে আমার সৌন্দর্যটাকে বাড়াতে হবে, কারণ আমি এটাতেই হ্যাপি যেরকমই আছি না কেন। তো ওই টুকটাক দুই একটা জিনিস একটু জাস্ট অ্যাড করেছি, সাথে সাথে আমার ভক্তরা এমনভাবে খেপে গেল এবং তারা এটা কোনোভাবে মেনে নিতে পারেনি, এবং ওকে ভাই আমি সারেন্ডার, আর হবে না ভাই, মাফ চাই। আমার মনে হয় তারা তোমাকে, তুমি যেটা সেটাতেই ভালোবাসো, এবং এভাবে আসলে আমি এটা এখন খুব ভারে হারে টের পেয়েছি ভাই। তবে তুমি এই বিষয়টাকে কেমন ভাবে দেখো, মানে বাইরের দেশের আর্টিস্টরা যখন এরকম কিছু করে তাদেরকে বলা হয় গ্রুমিং কিংবা স্মার্টনেস, কিংবা আমাদের দেশের আর্টিস্টরা যখন করে তখন সেটা নিয়ে একদম ট্রল শুরু হয় আর কি। আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী, এবং তারা না যখন একজন বলা শুরু করে না, আরেকজন আর 10 জন না জেনেই বলবে, তারা জানেও না কি হয়েছে। ইভেন আমার অনেক ছবি ভিডিও যেগুলো আরও 5 বছর আগে, সেগুলো বলে আল্লাহ এখানে এরকম কেন, সেটা জানেও না, মানে হুজুকে। সো এই জিনিসগুলো আসলে আমাদের পুরো জাতিটারই এই ধরনের মেন্টালিটি। আপনি দেখবেন যে রাস্তার মধ্যে যদি 20 জন মানুষ একসাথে জড়ো হয়ে থাকে, একজন মানে মানুষ তাকে বলবে যে এখানে কিছু একটা হয়েছে, মানে এটা ধরেই নিছে যে কিছু একটা, এবং সেও যাবে ওখানে, যে দাঁড়াবে যে দেখি তো কি হয়েছে, বাট এখানে কিছুই কিন্তু হয়নি। সেই যে আমাদের মধ্যে না ওই কুরকুরানি এটা সবসময় কাজ করে, একটু দেখি, যেটা আমরা দেখি যে কোনো দুর্ঘটনা ঘটলো কিংবা আগুন লাগলো, হ্যাঁ, অনেক মানুষ সব চলে জড়ো আসে। হবে, যে জড়ো হয়ে থাকবে, মানে ওখানে কিছু করবে না করবে, সে দেখবে আচ্ছা কি হচ্ছে। এই যে জিনিসগুলো মানুষের মেন্টালিটি, এবং এই মেন্টালিটিটা না অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে। সো আচ্ছা, একটু প্রেম নিয়ে কথা বলি। ও মাই গড, শুরুতেই বলে নিয়েছো যাহা বলিবে সত্য বলিবে, কোনো ডিপ্লোমেসি করবে না। আচ্ছা দাঁড়ান একটু নিঃশ্বাস ছেড়ে নিই। হ্যাঁ, ওকে, যৌবনের বিয়ের আগে তোমার সাথে কি কোনো রোমান্টিক অ্যাঙ্গেল ছিল, মানে অফ স্ক্রিনে, নাটকে না? আর মানুষ নাই পৃথিবীতে জোবান ভাইয়া। ও মাই গড, ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক নেই। বিয়ের আগে? বিয়ের আগে আমি প্রথমে বলে নিচ্ছি, যাহা বলিবে সত্য বলিব, এবং একদম এটাও সত্য, এবং আমি বিশ্বাস করিব, এবং এটা অ্যাকচুয়ালি মানে চরম সত্য যে আমার কো আর্টিস্টের সাথে কারোর সাথে কখনো প্রেম হয় নাই। ওকে, তো আমরা ধরে নিলাম এটা একদমই মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এবং গুজব। এবার আরেকজনকে নিয়ে বলো, কো-স্টার না, তিনি হচ্ছেন নর্থ সাউথে পড়তেন, ব্যবসায়ী, এবং তোমাদের বিয়ে হয়ে গেছে, হানিমুন পর্ব শেষ, এরকমও শোনা গেছে। ও মাই গড ভাই, এগুলো শুনলে আমার ফিউচার হাজবেন্ড যেখানে আছে ওখানে বসে কাঁদবে যে কি হচ্ছে এটা। এটা সম্পূর্ণ গুজব, এবং আমার কাছে মনে হয় যে বিয়ে, যে মানুষটার সাথে আমি সারা জীবন একসাথে থাকবো, আমি একসাথে বুড়ো হব যে মানুষটার সাথে, সেই মানুষটা আমার জন্য, আমার জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। আমার মা বাবা, আমার ভাই বোনের মতোই তার অবস্থান আমার জীবনে, আমার হাজব্যান্ড, আমার পার্টনার, আমার সোল। সো সেই মানুষটা যদি আমার জীবনে থাকে, আমি সেটা ঢাক ঢোল পিটিয়ে আমি সবাইকে জানাবো। এবং কেন জানাবো না, এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন সেটা গোপন করে রাখবো? আমি কোনো দিন আমি এটা গোপন রাখবো না, আমি এটা সবাইকে জানাবো, সবাই জানবে। এবং আমি চাই আমার বিয়ের সৌন্দর্য হচ্ছে সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সবাই জানবে না, প্রেম করবো ভাই লুকিয়ে টুকিয়ে, সেটা ঠিক আছে, এটা প্রেম লুকিয়ে করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে, যে কেউ জানছে না, লুকিয়ে লুকিয়ে প্রেম। বাট বিয়েটা অফকোর্স সবাইকে জানিয়ে করবো, সো ওই জিনিসটা সম্পূর্ণ গুজব অফকোর্স। তো লুকিয়ে লুকিয়ে প্রেমের আরেকটা কথা আমি শুনেছি, জানি না সেটা সত্য কিনা, তুমি বলবে আজকে। একটি সিনেমা হলের মালিকের ছেলের সাথে তোমার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখন আছে কি নেই? ও মাই গড ভাই, ও মাই গড, আপনি এগুলো কোত্থেকে কালেক্ট করেন? আপনার কি আমার কানে চলে আসে। আপনার কি এগুলো ভাসে নাকি? এগুলো দুনিয়াতে এরকম ভাসে? কারণ আমি তোমাদের সবাইকে ভালোবাসি এবং সবার সম্পর্কে জানতে আপনার চাই। ভালোবাসাটা এই এত গভীর, ও মাই গড। হাসিতে কি উত্তর পেয়েছেন নাকি? না, উত্তর দিতে হবে। আচ্ছা, না না, ঠিক আছে। না, আসলে আমি বলি, ক্লিয়ার করি, সেটা হচ্ছে না, থাক। আচ্ছা, বিয়ের জন্য কেমন ছেলে তোমার পছন্দ? মানে তোমার কাছে যারা অ্যাপ্লাই করতে চায়, ক্রাশ খাওয়া, কিন্তু তোমাকে জীবনে পেতে চায়, তুমি তো বিয়ে করবে একদিন না একদিন অবশ্যই। আমি একটু নিঃশ্বাস ছেড়ে নিই। এত ভারী একটা প্রশ্ন আপনি করেছেন।
আমার প্রশ্নটা আমার মাথায় ঢুকে নাই। আমি লস্ট। আচ্ছা, বিয়ে করবে কবে সেটা বলো। আচ্ছা, বিয়ে করব কবে অ্যানসার আমি অনেক দিয়েছি। না, এবার একটা টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার হচ্ছে বিয়ে খুব জলদি করতে চাই। মানে এই বছরে। না, সেটা জানি না এই বছর কিংবা সামনের বছর হতে পারে, বাট বিয়েটা করতে চাই এই কারণেই যে আমার জীবনে একজন মানুষ থাকা খুব জরুরি। অবশ্যই। হ্যাঁ, আমার ফ্যামিলি তো আছেই, বাট একজন মানুষের জীবনে সবসময় আরও একজন মানুষ দরকার, যে মানুষটার কাছে সে দিন শেষে মন খুলে কথা বলতে পারে, মন একদম। খুলে যাতে একসাথে থাকতে পারে। এবং একজন মানুষ যদি ওই বেস্ট ফ্রেন্ডটা থাকে না, লাইফে না আর কিচ্ছু প্রয়োজন হয় না। True. না কোনো বন্ধু, না কোনো মানে এক্সট্রা কোনো কিচ্ছু লাগে না। একটা প্রপার মানুষ খুব দরকার, এবং ওই মানুষটা না দিন শেষে আসলেই আমার থাকবে। তো ওই কারণে আসলে বিয়েটা আমার খুব জরুরি মনে হয়। তো আমি চাই খুব সুন বিয়েটা করে ফেলতে, এবং আমি সবসময় খুব প্ল্যানে চলতে পছন্দ করি, এবং আমার বিশ্বাস যে ওই মানুষটা আমার জীবনে আল্লাহ অবশ্যই লিখে রেখেছেন, যে মানুষটা আসলে আমার জন্য একমাত্র আমার জন্যই বানিয়েছে, যে আমাকে নিয়ে সারা জীবন থাকবে, এবং সেই মানুষটা আমার জন্য নিশ্চয়ই ওয়েট করে আছে যে সেও বিয়ে করতে চায়। সেই মানুষটা ঠিক নেই এখনো? না, সেই মানুষটা আছে, বলে ফেলো। নাম জানতে চাচ্ছি না। না, আমি কি নাকি নাম বলে ফেলেছি? না, নাম রোমান ভাইয়া, ইউ আর সো ব্যাড। ওই মানুষটা নাই, আসলে নাই ভাই, বাদ দেন। ওকে, মানে এখনো তুমি সিঙ্গেল? ওকে, আমি অ্যানসার পেয়ে যেহেতু গেছি। আমি বিয়ে শাদী করি নাই, তার মানে আমি এখনো সিঙ্গেলই। আর প্রেম এটা হচ্ছে ওই ভাই খুবই লুকিয়ে টুকিয়ে সুন্দর প্রেম। আচ্ছা, তার মানে আমি দর্শক আপনারা বুঝে গেলেন যে ক্যাপাল প্রেম করছেন, কিন্তু না, আমি প্রেম মৌনতা সম্মতির লক্ষণ, লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন তাই বলছেন না আর কি। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এবার তোমাকে আমি কিছু প্রশ্ন করব যেগুলো খুবই ভাই, আমি জানি না, আমি চটপট। কিছু জানি না, এগুলা খুবই জাতা হলো এটা। না, একদমই না। হ্যাঁ, আসলে একদম। আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি সুখে থাকো, ভালো হ্যাঁ, থাকো। of course. অবশ্যই, ভুলো না আমাদের। আমায় আচ্ছা, কিছু Okay. চটপট প্রশ্ন করব, রিয়েল উত্তর আশা করব আর কি, খুব জটিল কিছু না। কেয়া হচ্ছে ফুলের নাম, তোমার প্রিয় ফুল কি? গোলাপ। আচ্ছা, গোলাপের তো কাঁটা থাকে। ওই ফুল দূর থেকে সুন্দর, সো বাহ। ধরা দরকার নাই। বাসায় এই মুহূর্তে কোন সাবান ব্যবহার করছো, কেয়া নাকি অন্য কোনো সাবান? অন্য কিছু সাবানের নাম বলে ব্র্যান্ডিং করতে চাই না ভাই। ইউটিউবে সবচেয়ে বেশি কি সার্চ করো? কি আবার নাটক। ওকে, আর গুগলে? কোলে নানান কিছু, এটা সেটা সবচেয়ে বেশি বিউটি রিলেটেড জিনিসগুলো সম্পর্কে আমি যদি রিসার্চ করি, আচ্ছা, একটু টাইপ করি, এটা সেটা জানতে চাই, হেয়ার কালার এটা সেটা, এগুলো আমি অনেক সার্চ করি। কখনো কি মজা করে কিছু চুরি করেছো কখনো, ছোটবেলা থেকে? কিংবা হয় না যে অনেক চুরি করেছি, হ্যাঁ। কি? আমার ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে, আমি যখন আসলেতে বড় হয়েছি তখন আমি বড়ই চুরি করতাম, অনেক আম চুরি করতাম, এইসব চুরি করা। আর এখনো আমুর থেকে টাকা পয়সা চুরি করা হয়, বাবার পকেট থেকে, সেটা একটু না হয়। কখনো ওয়ান সাইডেড লাভ হয়েছে তোমার? ওই ঠিক ওইভাবে হয়নি, বাট দেখে ভালো লেগেছে, তারপরে অনেক মানে লাভ বলা যায় না, হ্যাঁ, এক ধরনের ইনফ্যাচুয়েশন হতে পারে, হ্যাঁ। তোমার জীবনে সবচেয়ে আন্ডাররেটেড কষ্টটা কি, যেটা কেউ জানে না? আন্ডাররেটেড কষ্ট মানে খুব একটা বলা হয়নি কাউকে, কিংবা ঠিক ওইভাবে নেই, না ওভাবে ঠিক নেই। ওকে। আর থাকলে এই মুহূর্তে মনে পড়ছে না। এমন কোনো সময় কি এসেছিল জীবনে যে তোমার অভিনয় ছেড়ে দিতে ইচ্ছে হয়েছিল? হ্যাঁ, একদমই শুরুতেই তো আমার মনে হয়েছে যে ভাই আমি কাজ খুব একটা পারবো না করতে, হয়তো কষ্ট অনেক। বাহ। এমন ভাবে যদি জানতে চাই যে তোমার জীবনে যদি একটা ডিলিট বাটন আমি দিয়ে দিই, তুমি জীবনে কোন অধ্যায়টি মুছে ফেলতে চাও? কোনো অধ্যায় মুছতে চাই না, আসলে জীবন তো খুবই ছোট, অল্প একটা সময়ের মধ্যে আমরা এখানে আসি। সো জীবনের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা জায়গার একটা সৌন্দর্যতা আছে, সো আমি কোনো কিছু মুছতে চাই না, সব কিছু সুন্দর। তোমাকে যদি একটা ক্লোন এনে দেই, মানে কেয়া পাইল 2, যারও টোল পড়ে গেলে আর কি,
তো তাকে দিয়ে তুমি কোন কাজটি করিয়ে নেবে? সকালবেলা ঘুম থেকে উঠে সেটে পাঠাবো, তুমি একটু আরাম করে আরাম ঘুমাবে। করে আয়েশ করে ঘুমাবো। তুমি কি এমন কোনো নাটক বা সিনেমাকে না বলেছো যেটার জন্য তুমি পরবর্তীতে আফসোস করেছো, কিংবা সেটা করলে তুমি আরো অনেক বেশি জনপ্রিয় হতে পারতো? না, ওরকম আফসোস কাজ করেনি। হ্যাঁ, অনেক সময় অনেক ভালো কাজ করতে পারিনি আসলে স্ক্যাজুয়ালে, যখন তখন একটু আফসোস কাজ করতো। হ্যাঁ, আচ্ছা এটা না করে ওটা করলেই মনে হয় ভালো হতো, এরকম হয় মাঝে মধ্যে, কিন্তু অনেক বেশি না, ফ্রাস্ট্রেটেড লেভেলের না। বাহ। তোমার আইডল ঐশ্বরিয়া রায়ের কোনো সিনেমা যদি রিমেক করতে বলা হয় এবং সেখানে তুমি অভিনয় করবে, তুমি কোন সিনেমাটিকে বেছে নেবে? দেবদাস। ও মাই গড। সো মাই কোয়েশ্চেন হচ্ছে, দেবদাস এবং চন্দ্রমুখী চরিত্রে তুমি কাকে চাইবে? পারু। মানে তুমি তো পারো, দেবদাস চরিত্রে কাকে চাইবে, চন্দ্রমুখী চরিত্রে কাকে চাইবে? এই দেবদাস চরিত্রে শাহরুখই থাকবে, চন্দ্রমুখী চরিত্রে মাধুরী, ঠিক আছে, আর আমি এখানে। মানে তুমি তোমার আইডলকে বাদ দিয়ে বাকিদের সাথে কাজ করবে। তোমার অভিনীত সুন্দরী নাটকের একটি সংলাপ আছে, খুব বিখ্যাত সংলাপ, সেটিকে বলতে হবে, সেটি তোমার প্রিয় নায়িকা শাবনূরের মতো করে। বাপরে বাপ, কি টাফ। শাবনূর ম্যাম অনেক আমার খুবই পছন্দের একজন একদম। অভিনেত্রী। আমি সবসময় তার প্রত্যেকটা কাজ দেখেছি, সিনেমা দেখেছি, ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। বাট আমি জানি না পারবো কিনা। বাট চেষ্টা করো। সুন্দরী তো আসলে ওই ক্যারেক্টারের যেইভাবে আমি ডায়লগটা দিয়েছি, যদি আমি শাবনূর ম্যামের মতো করে দেই, হয়তো সেটা এরকম হবে। একটা ডায়লগ ছিল যে, আমার নাম সুন্দরী। এটা এটা আসলে শাবনূর ম্যামের কিভাবে দিবে? না, এটা ডায়লগটা আচ্ছা, তুমি তোমার মতো করে বলো, সুন্দরীর মতো করে সুন্দরীর বলো। মতো করে যদি, হ্যাঁ, এটা এরকম যে, আমার নাম সুন্দরী, 17 বছরে 99টা বিয়া দিছি, একটা কম সেঞ্চুরি। এটাই তো কিছুটা শাবনূরের মতো করে হয়ে গেল আর কি। তাই ওকে, হতে পারে। বাহ। তো আগামীকাল হচ্ছে 19শে এপ্রিল, আমাদের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে কিছু বলতে চাও? অসম্ভব গুণী একজন অভিনেত্রী, আমার ভীষণ পছন্দের। তার ব্যক্তিত্ব খুব সুন্দর, এবং আমি যতবার তাকে দেখেছি খুব শান্ত, খুবই নম্র, ভদ্র। একটা মানুষকে দেখে আমরা তখনই জাজ করতে পারি তার ব্যক্তিত্ব যখন ঠিক থাকে। সো তার এই ব্যক্তিত্বর কারণে তার পুরো পরিবারটাকে আসলে আমরা সবসময়, আমার চোখে ভাসে যে না, তার পরিবারটা কতটা স্নিগ্ধ, কতটা, তার শিক্ষাটা কত দূর। সো অফকোর্স এটা আমাদের জন্য এটা আমরা খুব প্রাউড, আমার মনে হয় যে এরকম একজন অভিনেত্রী আমাদের মাঝে আছেন। বাহ। অফকোর্স আমার তরফ থেকে তার জন্য অনেক অনেক শুভকামনা, এবং সে যে জায়গাটা ধরে রেখেছে, যেভাবে আমাদের মাঝে এত ভালোবাসা পেয়ে যাচ্ছে, এটা যাতে সারাটা জীবন পায়। বাহ। কয়েক মাস আগে কানাডায় দেখা হয়েছিল তোমাদের, হ্যাঁ, আমরা তাই না? একসাথে একটা শো করেছিলাম, and তখন আমি তাকে খুব কাছ থেকে দেখেছি যে সে কতটা বিনয়ী, আসলে সে খুব বিনয়ী। বাহ। এবার কয়েকজন নায়কের নাম বলবো যাদের সাথে তুমি কাজ করেছো, তাদেরকে একটি করে প্রশ্ন করো। প্রশ্ন করো। আরে, প্রশ্ন তো আমি এমনিতেই অনেক করি, আমি তো সবসময় বলি সেটা যে তো আমি ক্যারেক্টার প্রচুর নিয়ে তুমি করি। প্রশ্ন Character, করো। হ্যাঁ, এটা করি। যে এক লাইনে একটি প্রশ্ন করো মোশাররফ করিম। এই যে মানে এই প্রশ্নটা আমি তাকে মানে পার্সোনালিও যদি কাজ করি তখনও বলি যে ভাইয়া আপনি এইভাবে অ্যাক্টিং কিভাবে করেন, মানে হুট করে মাথার মধ্যে যে কথার কথা যে গ্লাসটা এখান থেকে ওখানে রাখতে হবে, এই গ্লাস রাখার মধ্যেও না সে এক ধরনের ইম্প্রোভাইজ দিয়ে দিবে, যে না এইভাবে এইভাবে ঘুরায় প্যাঁচা রাখবে, একটা ডায়লগ দিয়ে দিবে, ডেলিভারি অন্যরকম। সে এই যে তার মানে এরকম 1-2 মতো একটা বের হয়ে যায়, অ্যাক্টিং যে স্কিলটা যে তার মধ্যে, ইম্প্রোভাইজেশনটা যে আসে, সেটা খুব দারুণ। কিভাবে কি খেয়ে আসলে মাথার মধ্যে আসে এগুলা। চঞ্চল চৌধুরী। সেও খুব ভার্সেটাইল একজন অ্যাক্টর, এবং মানে কোয়েশ্চেন করো একটা। কোশ্চেন যদি করি চঞ্চল ভাইকে কি করবো, সে অনেক হাম্বেল, এত হাম্বেলটা কিভাবে সে। বাহ। তাহসান খান। অনেক জেন্টলম্যান খুব। কোশ্চেন হচ্ছে ভাইয়া আপনি মাথা এত ঠান্ডা কিভাবে রাখেন, যত কিছু হয়ে যাক আপনার মাথা কিভাবে ঠান্ডা থাকে। আফরান নিশো। কোয়েশ্চেন, এত পরিশ্রম, একজন এত পরিশ্রমী একজন অভিনেতা, সে এত পরিশ্রম করার যেই মানে সে এনার্জিটা কি চিন্তা করে সে এত পরিশ্রম করতে পারে, মানে এত, এটা লাস্ট দমে দেখলাম যে তার অ্যাক্টিংয়ে মানে সে ফাটিয়ে দিয়েছে, এত দারুণ অ্যাক্টিং করেছে, কিভাবে সম্ভব এতটা ঢুকে যায় কিভাবে। অপূর্ব। অপূর্ব ভাইকে কি বলবো, অপূর্ব ভাইয়া তো মানে খুবই গোছানো, সে এত দারুণভাবে মানে থাকে না ওই যে
মানে টিচাররা যেরকম বোঝায় না, সে অনেক বোঝায় এবং সে অনেক জানে, অনেক জ্ঞানী, এবং তাকে বলে যে ভাই আপনি এত কিছু কীভাবে জানেন, আপনি কি অনেক স্টাডি করেন। ইরফান সাজ্জাদ আমার খুব পছন্দের, তোমার এবং- ex? হ্যাঁ আমার এক্স। আমার খুব পছন্দের এবং আমার খুব ভালো লাগে যখন আমরা একসাথে কথা বলি। আমার ভীষণ পছন্দের একজন কো আর্টিস্ট, এবং তার লাইফে যাই হয়ে যাক না কেন সে সব কিছু ব্যালেন্স করে না সবসময় হ্যাপি থাকতে পারে। তো প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হচ্ছে যে হ্যাপি কীভাবে থাকবো তোমার মতো, সব কিছু লাইফে যাই হয়ে যাক না কেন, লাইফ যেভাবে ফাকটা হোক না কেন, হ্যাপিনেসটা আসলে মেইন। এটাকে তুমি কীভাবে মেনটেন করো। ফারহান আহমেদ জোবান যেমন ভাই অনেক চুপচাপ, আমি মাঝে মাঝে বলি ভাই তুমি এরকম চুপ আসছো কেমনে, কিছু বলো না কেন, বলো বলো তুমি সহ্য করতেছো কিভাবে। তো হ্যাঁ, তৌসিফ মাহবুব তো আসিফ ভাইয়া অনেক হেল্পফুল, সে তার মনটা অনেক বড়, বিশাল। সে এখন অনেক, প্রশ্নটা কি হতে পারে? সে এত মানে এটা প্রশ্নও না আসলে, এটা আমি নিজেও চেষ্টা করি যে তার মতো এত বড় মনের অধিকারী হতে। তার মনটা অ্যাকচুয়ালি অনেক বিশাল, সে অনেক থাকে না মানুষের একটা বিপদে, আমার মনে হয় যে তৌসিফ ভাইকে যদি ফোন দিয়ে বলে ভাই আমি একটা বিপদে আছি, সে দৌড়ে চলে আসবে। এই যে তার যে এই যে বিশালতা, তার এই বিষয়টা আসলে কিভাবে সম্ভব? কীভাবে সম্ভব হয়। মুশফিক আর ফারহান কঠোর পরিশ্রমী, আমি অলওয়েজ বলি, প্রচুর পরিশ্রম করে। আমি মাঝে মাঝে বলি ভাই আমি এটা না করি প্লিজ, না তুই পারবি পারবি কর কর কর। আমার ভাই তুমি কেমনে পারো না, পায়েল করতে হবে, এটা অ্যাক্টিংয়ে, এটা এই জায়গার জন্য এটা লাগবে। আমার আচ্ছা ঠিক আছে। বা খায়রুল বাসার প্রশ্ন, প্রশ্ন কাল বাসার হচ্ছে সে, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আর সেটা সামিরের ক্ষেত্রে হতে পারে, এটা Okay, সামির তুমি আমাকে কেন এত okay. ভালোবাসো। আচ্ছা, ইয়াশ রোহান ইয়াশ রোহান অনেক, ও খুবই স্মার্ট একটা বয় এবং সে অনেক কিছু জানে। আমার আমার ভীষণ ভালো লাগে, ওর সাথে আমি গল্প করতে খুব পছন্দ করি। সো এত জানে, ওর নলেজটা খুব ভালো। সো নলেজ নিয়ে আমি আমার মধ্যে এই নলেজগুলো আসলে আর একটু ভালো হবে আর কি, এত জানে। ইমরান মাহমুদুল আরও আছে ইমরান ইমরান আমার খুব ভালো বন্ধু, এবং ও খুবই ফ্রেন্ডলি। আমি যখন থেকে ওকে চিনি, ও সবসময় না ওর সাথে কিছু শেয়ার করে খুব মজা পাই। ও থাকে না ওই যে দুজনের মধ্যে কথাটা জমে যে না এটা না এটা। সো ও ও খুব দারুণ গান গায়, এবং গান ওর রেগুলার নিজেকে এত দারুণভাবে ডেভেলপ করছে, একটার পর একটাই, মানে সব কিছুতেই ও আসলে আমার অসংখ্য নাটকের ও গান গেয়েছে, এবং অনেক হিট নাটকের গান আছে। সো হ্যাঁ, গান এত ভাই, আমি যদি একটু পারতাম তোমার মতো এই গানের গলাটা যদি একটু হতো, আজকে তো উড়াই দিতাম সব কিছু। গানের গলা নেই তোমার, আজকে কি ট্রাই করবো? না না প্লিজ না, আজকে আর না। ওকে ওকে, তো লাস্ট একজনকে প্রশ্ন করো, তিনি হচ্ছেন কেয়া পায়েল, কেয়া আক্তার পায়েল। হ্যাঁ কে আক্তার পায়েল, আচ্ছা। আমাকে কি প্রশ্ন করতে পারি, আমার ধৈর্য অনেক বেশি, তো আমি চাই, এবং প্রশ্নও না, অনেক ক্ষেত্রে এটাও বলি যে আল্লাহ আমি এত ধৈর্য কিভাবে, আমার ধৈর্য, আমি সব কিছু কীভাবে এত সহজে মেনে নিতে পারি, আমি কিভাবে এখনও চুপ আছি, আমি অনেক কিছু হজম করতে পারি, এবং এটা আমার সাথে যে থাকে তুই কেমনে আসছিস, তুই কিছু বলস না কেন। So, এত ধৈর্য আলহামদুলিল্লাহ যে বাহ। এটা অনেক বড় গুণ আমার, এবং এটা আল্লাহ প্রদত্ত, আসলে আমি চাই যে এটা থাকুক। চমৎকার, আমরাও চাই সেটি থাকুক, কারণ বিন্দু বিন্দু করে তুমি এভাবে শীর্ষে উঠে গেছো, এবং এখন তুমি দেখা যাচ্ছে তোমার 6.7 মিলিয়ন ফলোয়ার্স, তুমি মেরিল প্রথম আলো নমিনেশন পাচ্ছ, তোমার নাটকগুলো ভিউ হচ্ছে, সব মিলিয়ে তুমি এখন খ্যাতির শীর্ষ গগনে আছো। তবে যেটা বলা হয় যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা বেশি কঠিন, তুমি সেই রক্ষা করার কাজটি খুব সুন্দরভাবে করে যাচ্ছ, তোমার ধৈর্য, সততা, আন্তরিকতা, নিষ্ঠা এবং মেধা দিয়ে তো অবশ্যই। আজকে পডকাস্টে কিভাবে যে শেষ পর্যায়ে চলে এলাম আমার বিশ্বাসই হচ্ছে না। সুন্দর একটি আড্ডা হলো, তোমার কেমন লাগলো? প্রথমত ভালো লাগছে, এইভাবে মন খুলে কথা, আসলে আমার মনে হয় প্রথম আমি কোথাও বললাম। থ্যাংক ইউ। আমার জন্য সবাই দোয়া করবেন, এটা আমি চাই। দোয়া উপরে আসলে কিছু নেই, আপনাদের কাছে চাওয়া শুধু এতটুকুই যে আমি যত ভুলই করি না কেন, যাতে দিন শেষে একটু তো ভালো কিছু করি, যেটার কারণে আসলে আপনাদের কাছ থেকে একটু ভালোবাসাটাই চাই। সেই ভালোবাসার মাধ্যমে সবার মাঝে সবসময় বেঁচে থাকতে চাই, এবং নিজে ভালো থাকলে আসলে অন্যকে ভালো বলতে পারবো। সো নিজেকেও ভালো রাখুন, অন্যকে ভালোবাসুন। বাহ, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সংখ্যা দিয়ে তার সাফল্য পরিমাপ করা যায়, শত শত কাজ, কোটি কোটি ভিউ, কিন্তু তার আসল শক্তি সংখ্যায় নয়,
তার প্রকৃত শক্তি মানুষের মনে জায়গা করে নেওয়ার ক্ষমতায়। আজ আমি দেখলাম কেয়া পায়েলের সেই সহজ, সত্য আর নির্ভেজাল দিকটি, যেখানে নেই কোনো অভিনয়, নেই কোনো পর্দা, আছে শুধুই একজন সত্যিকারের মানুষ আর তার সাহসী পথ চলার গল্প। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আপনাদের কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। আসছে শনিবার রাত 9টায় নতুন কোনো গল্পে, নতুন কোনো আলোর মাঝে আমি RRK আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথেই থাকুন। বিদায়।